আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে বরাবরের মতো আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের সকলকে অন্য রকমের এক ভয়ের শিহরণের অনুভূতি দেবে ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাই। আজকের এই এপিসোডে আমরা এমন একজনের কাছ থেকে ঘটনা পেয়েছি, সচরাচর ওনাদের কাছ থেকে ঘটনা পাওয়া বেশ দুষ্করই হয়। একজন পুলিশ সদস্যের কাছ থেকে ঘটনা পেয়েছি। পুলিশ সদস্যরা রাতের বেলা কিন্তু টহল দিতে থাকেন। অনেক দুর্গম জায়গাতেও তাদেরকে টহলের কাজে যেতে হয়, আর তখন অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটতে পারে। এমন একটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। ঘটনার কিছু কিছু জায়গা আমরা বলবো না সঙ্গত কারণে, বুঝতেই পারছেন বিষয়টা স্পর্শকাতর হয়ে যাবে। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম আশিক হাসান। ওনার বাড়ি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায়। উনি ওনার গ্রামের নাম জানিয়েছেন, তবে গ্রামের নামটি আমি বলছি না। উনি অনেক আগে থেকেই আপনাদের হর ওয়ার্ল্ড শুনছেন। উনি বর্তমানে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। পুলিশের চাকরির সুবাদে বিভিন্ন জায়গাতেই তো পোস্টিং তার হয়েছে, বিভিন্ন জায়গায় ডিউটি করেছেন। 2022 সালে গাজীপুরে ওনার পোস্টিং হয়। তখন একটি ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হয়েছিলেন। চলুন সেই ঘটনাই এখন আমরা শুনি। প্রিয় লিসেনার্স, ঘটনায় যাবার আগে কয়েকটি কথা না বললেই নয়। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। যারা ঘটনা শুনছেন, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপেও মতামত জানাতে পারেন। লিখে বা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন ইমেল ব্যবহার করে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorbald@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD afnandahorbald@gmail.com। স্পেলিংটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। তো মূল ঘটনা মূলত রাতের বেলাতেই হয়েছিল। কেননা রাতের বেলাতে ওনারা টহল ডিউটিতে বেরিয়েছিলেন। এই যে আশিক ভাই, ওনার নাকি রাতের বেলা ডিউটি দিতেই বেশি ভালো লাগতো। কেননা রাতের বেলা মানুষজন কম থাকে, ধুলো বালি, রাস্তায় যান চলাচলও কম থাকে, তাই রাতের ডিউটিটা এক একজনের কাছে এক এক রকম লাগে। ওনার কাছে আবার এই ডিউটিটা বেশ মজারই লাগে। তো উনি চেষ্টা করতেন অধিকাংশ সময় রাতের বেলা ডিউটি নিতে, যেহেতু ওনার মজা লাগে। এমনই এক রাতের বেলা ওনারা বের হয়েছেন একটা পেট্রোল ডিউটি অর্থাৎ টহল ডিউটি নিয়ে। তো ওনাদের সাথে একজন সাব ইন্সপেক্টর ছিলেন, আর ওনারা যে পুলিশ ভ্যানটা নিয়ে বেরিয়েছেন একজন ড্রাইভার ছিল, আর 3 জন কনস্টেবল ছিল। এর মধ্যে একজন সিনিয়র কনস্টেবল ছিল যার নাম হচ্ছে মামুন, আর অনিক নামে একজন সনাতন ধর্মাবলম্বী ব্যাচমেট ছিলেন এই আশিক ভাইয়ের। তো এই মোট 5 জন ওনারা টহল দেওয়ার জন্য বেরিয়েছেন। তো ঠিক কোন থানা থেকে ওনারা বেরিয়েছিলেন সঙ্গত কারণে সেই থানার নামটা আমরা বলছি না। তো ওনারা তো টহল দিচ্ছেন। রাত 10টার দিকে যিনি পেট্রোল অফিসার উনি গাড়ি থামিয়ে একটি খাবার হোটেলের সামনে গাড়িটা দাঁড় করান। তারপর ওনারা সবাই মিলে রাতের খাবার সেরে নেন। এরপর রাত 11টার দিকে আবার ওনারা গাড়িটা চালানো শুরু করলেন। পুরো একটা পথের দীর্ঘ জায়গায় তো ওনাদেরকে ডিউটি দিতে হবে, বিভিন্ন জায়গায় বসে থাকতে হয়, বিভিন্ন জায়গায় নির্দিষ্ট সময় অবজার্ভ করতে হয়। এজন্য এই ব্যাপারগুলো যারা আসলে ডিউটি করেন তারা বুঝতে পারবেন যে এক পাশ থেকে ও পাশ সোজা চলে গেল, বিষয়টা এরকম না। জায়গায় জায়গায় কিছু কিছু সময় তাদেরকে কাটাতে হয়। অনেক সময় রাস্তার পাশে দোকানে গাড়ি রেখে গল্প গুজব করতে হয়, এটাই তাদের ডিউটির একটা অংশ। তো এমনই একটা জায়গায় ওনারা গাড়ি দাঁড় করিয়ে চা খাচ্ছিলেন, ছোট্ট একটা চায়ের দোকান। আর তখন অবশ্য যিনি পেট্রোল অফিসার এবং ড্রাইভার গাড়ির, ওনারা গাড়ি থেকে নামেন নাই। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি খুব জোরে না, আবার আসতেও না। তখন
আকাশের অবস্থা একদম কালো হয়ে গেছে, মাঝে মাঝে বিজলিও চমকাচ্ছিল, তখন রাস্তা আলোকিত হয়ে উঠছিল, ধুলোবালি মুক্ত রাস্তা, ভালোই লাগছিল আশিক ভাইয়ের কাছে। নিজেরা নিজেদের মধ্যে গল্প করছিলেন, চা সিগারেট খাচ্ছিলেন। বৃষ্টি পড়া যখন কমে গেল তখন এই যে দোকানদার যিনি, উনি দোকান বন্ধ করে দেবেন, উনি দোকান বন্ধ করে ওইখান থেকে বিদায় নিলেন। আর ওনারাও ওখান থেকে চলে যাবেন এই চিন্তা করে গাড়িতে উঠে বসেছেন। ওনাদের ডিউটি স্থান ছিল গাজীপুরের জিরানি বাজার। তো ওইখানে রাস্তার পাশে অনেক বড় এক জায়গা নিয়েছিল, বিশাল এক ময়লার স্তূপ। তৎকালীন ওই স্থানে অনেক ছিনতাইয়ের ঘটনা নাকি ঘটেছিল, কারণ ওই জায়গাটা ছিল বেশ ফাঁকা এবং নির্জন। ওনারা মূলত ওইখানকারই একটা দোকানে বসে ছিলেন। রাত তখন প্রায় 1টা বেজে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জনমানবহীন রাস্তার এক পাশে ওনারা ডিউটি করছেন। এর মধ্যে হঠাৎ করে ওরা দেখলেন যে এক বৃদ্ধ লোক ওনাদের গাড়ির কাছে একটা লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তো তখন গাড়ির পেছন থেকেই তো দেখা যায় সামনের অংশটা, পুলিশের যেই পেট্রোল গাড়ি যেগুলো আছে আর কি, এগুলো তো সামনের দিকটা ফাঁকা থাকে, বোঝা যায় যে সামনে দিয়ে কি আসছে না আসছে। তো ওনারা দেখেছিলেন যে এরকম একজন লোক আসছে। তখন ওই বৃদ্ধটা এসে, যিনি পেট্রোল অফিসার ছিলেন, তার কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাবারা কেমন আছো তোমরা? তো ওনারাও সালামের উত্তর দেন। তখন পেট্রোল অফিসার বললেন যে কি ব্যাপার চাচা, এই বৃষ্টির ভিতর এত রাত্রে আপনি হাঁটাহাঁটি করছেন, আপনি কি এখানে কোনো দোকানে আসছিলেন, কিছু কিনবেন? তাহলে আমরা আপনাকে সহযোগিতা করি। তখন বৃদ্ধ চাচা বললেন যে না বাবা, আমি এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদেরকে দেখে একটু এগিয়ে আসলাম। তো গাড়িতে যারা ছিলেন তারা সবাই ভেবেছিলেন এই বৃদ্ধ লোকটি হয়তো পাগল টাগল হবে আর কি, নাহলে এই বৃষ্টি রাতে একা একা ঘুরে বেড়াচ্ছে কেন, নাকি আবার পথ ভুলে বাড়িঘর খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কথাবার্তা শুনে তো সেরকম মনে হচ্ছে না। সকলকে অবাক করে দিয়ে ওই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা সামনের রাস্তায় দেখলাম একটা মানুষের লাশ পড়ে আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে লাশটাকে উদ্ধার করো। এই কথা শুনে ওনারা তো অবাক, পাল্টা প্রশ্ন তো করতেই হবে যেহেতু ওনারা পুলিশ। তখন বৃদ্ধকে ওনারা প্রশ্ন করেন যে মানুষের লাশ পড়ে আছে মানে? তখন বৃদ্ধটি উত্তর দিল, না বাবা, মানে সামনের যেই ল্যাম্পপোস্টটা আছে ওখানে একটা মাঝ বয়সী ছেলেকে দেখলাম, দেখে মনে হলো মৃত। এ কথা বলেই ওই বৃদ্ধটা খুব দ্রুত হাঁটা শুরু করলো। তাকে পেছন থেকে অনেকবার ডাকার পরও সে আর পেছন দিকে তাকালোই না। এখন বৃদ্ধের মুখে কথাগুলো শুনে ওনারা তো চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই দিকটাতে ওনারা যাবেন। কিন্তু এই যে পেট্রোল অফিসার, উনি বলছেন যে লোকটা মনে হচ্ছে পাগল, আর পাগল না হলে মনে হয় নেশাগ্রস্ত, না হলে এরকম কথা বলে নাকি, রাতের বেলা এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করে নাকি। তারপরও উনি বলছে যে এখানে তো অনেকক্ষণই আছেই, চলো সামনের দিকে যাই, দেখি কি আছে। এই বলে ড্রাইভারকে নির্দেশ দিলেন যে সামনের দিকে গাড়িটা এগিয়ে নিতে। ওনারা গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে ওই যে যেই স্থান যেটার কথা ওই বৃদ্ধ লোকটি বলেছিল ওখানে যান, কিন্তু ওখানে যাওয়ার পর কাউকেই ওনারা দেখেননি। তখন পেট্রোল অফিসার বললেন সবাইকে যে দেখলা, এই লোকটা আসলেই পাগল, এখানে কি কেউ আছে? কেউ তো নাই। তো তখন আবার কি হয়েছে, এই যে সিনিয়র কনস্টেবল মামুন ভাই, উনি বলে উঠলেন যে স্যার আমি একটু জল বিয়োগ করবো, আর গাড়ি থেকে একটু নামি। তখন পেট্রোল অফিসার বললেন ঠিক আছে নামো, তাড়াতাড়ি চলে এসো। তো উনি গাড়ি থেকে নেমে ওই রাস্তার পাশেই একটা ঝোপের মতো আছে ওই দিকটাতে গিয়েছে। সবাই তার জন্য অপেক্ষা করছে, কিন্তু 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, এই সিনিয়র কনস্টেবল মামুন আর আসে না। তখন পেট্রোল অফিসার যিনি, উনি বলছেন যে কি ব্যাপার, এই ছেলেটা গেল এখনো আসছে না, ঘটনাটা কি, কোনো বিপদ টিপদ হলো না তো? তখন এই যে আশিক ভাইয়ের যিনি ব্যাচমেট অনিক, সে আবার এই সিনিয়র কনস্টেবল মামুনকে ডাকতে গেছে। অবাক করা বিষয় হলো সে যাওয়ার পরও সে আর ফেরছে না। কি এক মুসিবত, পেছনে ডিউটি করার মতো একটা লোকও নাই। এখন তিনজনই, 2জন তো চলে গেছে, এখন আরেকজন আবার যাবে এই 2জনকে খোঁজার জন্য। এটা একটা সমস্যা না? তখন গাড়িতে পেট্রোল অফিসার এবং ড্রাইভার ছাড়া কেউ থাকবে না, কিন্তু যেতে তো হবেই। এই জন্য ওই যে পেট্রোল অফিসার উনি বলছেন যে এই আশিক যাও তো, দেখো তো ওরা কি করে। এখন তো গাড়িতে কেউই নেই, কোনো কনস্টেবল নেই। এই আশিক ভাই যখন উনি গিয়েছেন ওই দিকটাতে, যে কি হলো অন্য 2জনের এতক্ষণে আসে না কেন,
তখন উনি যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন সিনিয়র কনস্টেবল মামুন ভাই আর কনস্টেবল অনিক দুজনেই ঝোপের পাশে রক্তাক্ত এবং কাদা শরীরে লেগে আছে, এমন অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে। বিশেষ করে যেই সিনিয়র কনস্টেবল মামুন, তিনি মূলত রক্তাক্ত। সবচেয়ে বড় ধাক্কাটা যেটা এই আশিক ভাই খেয়েছিলেন সেটা হচ্ছে যে এনাদের সামনেই একটা লাশ পড়ে আছে। লাশটার অবস্থা খুবই খারাপ, অনেক জায়গায় মাংসের কোনো অস্তিত্বই নাই, শুধু হাড় দেখা যাচ্ছে। মুখমণ্ডলের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে কেউ খুবলে খুবলে খেয়ে নিয়েছে, নাড়িভুড়ি বের হয়ে আছে। আর কি বিশ্রী গন্ধ, এমন বিশ্রী গন্ধ, আসলে এত গন্ধ আসলে সহ্য করা যাচ্ছিল না। এই দৃশ্যটি দেখার পর ওনার পুরো শরীর তো অবশ হয়ে গেছে, না পারছিলেন উনি নড়তে, না পারছিলেন কথা বলতে। ওনার একটু হুঁশ আসতেই এক দৌড় দিয়ে উনি গাড়ির কাছে যান, হাঁপাতে হাঁপাতে পেট্রোল অফিসারকে বলেন যে স্যার এই ব্যাপার। এরপর এই আশিক ভাই, পেট্রোল অফিসার এবং ড্রাইভার তিনজনই ঘটনাস্থলে উপস্থিত হন। দেখেন যে সেম ঘটনা, এই আশিক ভাই ভুল দেখেন নাই। তো এই দৃশ্য দেখে পেট্রোল অফিসার, ড্রাইভার দুজনই তো ভয় পেয়ে যান। তখন ওনারা তড়িঘড়ি করে এই দুইজনকে, অর্থাৎ সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিক, এই দুজনকে কোনো মতে টেনে নিয়ে গাড়িতে ওঠান। তখন দ্রুত থানায় কল দেওয়া হয় যেন আর একটা গাড়ি দ্রুত ফোর্স সহ চলে আসে এবং সাথে একটা ডোমকেও নিয়ে আসে, কারণ লাশটা তো নিয়ে যেতে হবে। গাড়িতে যারা ছিলেন, পেট্রোল অফিসার, ড্রাইভার এবং আশিক ভাই, ওনারা তো সবাই মিলে চেষ্টা করছিলেন এই কনস্টেবল অনিক আর সিনিয়র কনস্টেবল মামুনের জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কোনোভাবেই জ্ঞান ফেরাতে পারছিলেন না। তাই অতি দ্রুত তাদেরকে নিকটস্থ হসপিটালে নেয়ার বন্দোবস্ত তারা করলেন। রাত তখন 2টোরও বেশি বাজে। বেশ কিছুক্ষণ পর অতিরিক্ত পুলিশ ফোর্স চলে আসলো। সবাই মিলে ওই অর্ধগলিত লাশটিকে ওই কাভার্ড ভ্যানে তুলে থানায় নিয়ে যান। এই সব কাজ শেষ করতে করতে প্রায় ফজরের আজানের সময় হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে দুইজনকে তো হসপিটালে নিয়ে যাওয়া হয়। সকালবেলা যখন ওখানে এই আশিক ভাই যান, দেখা গেল এই দুজন ঘুমাচ্ছে, কিন্তু তাদের শরীরে 103 ডিগ্রি জ্বর, স্যালাইনও দেয়া আছে। বেশ কিছুক্ষণ পর তাদের ঘুম ভাঙে। এরপর এই পেট্রোল অফিসার যিনি ওই রাত্রে ছিলেন, তিনি এই মামুন ভাইকে জিজ্ঞেস করেন, এই মামুন বলো তো রাত্রে কি হয়েছিল। তখন মামুন ভাই একটা ভয়ঙ্কর ঘটনা বলেন। মামুন ভাই বলেন যে তিনি যখন ওই ঝোপটার কাছে জল বিয়োগ করতে গিয়েছিলেন, যাওয়ার সাথে সাথে ওনার নাকে ভয়ঙ্কর মাংস পচা গন্ধ আসে। উনি ভাবলেন যে হয়তো বা ঝোপঝাড়, এখানে কোনো কুকুর, বিড়াল এই টাইপের কোনো প্রাণী মরে পচে আছে, তাই উনি আরেকটু সামনের দিকে গিয়েছেন। তো উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করে উনি ফিরেছেন উল্টো দিকে, রাস্তার দিকে ঘুরে আসবেন, এমন সময় কটমট কটমট করে কিছু খাওয়ার শব্দ শুনতে পান। ভালো করে তখন ঝোপটার দিকে তাকিয়েছেন, বিশেষ করে ঝোপটার উত্তর পাশে তাকিয়েছেন। তখন দেখতে পান দুটো বড় বড় কুকুরের মতো প্রাণী কি যেন খাচ্ছে। এটা দেখে ওনার কেমন যেন একটু সন্দেহ লাগে। উনি একটু সামনে গিয়েছেন, যাওয়ার পর যেটা দেখেন সেটা আসলে উনি প্রত্যাশাই করেন নাই এমন জিনিস দেখবেন। উনি দেখলেন যে ওই দুটো কুকুর একটা মানুষের লাশ খাচ্ছে। আর ওই প্রাণীগুলোকে কুকুর বললেও ভুল হবে, সাধারণ কুকুর থেকেও 3 গুণ বড়, আর চোখগুলো দিয়ে মনে হচ্ছে আগুন বের হয়ে আসছে। আর সামনের দাঁতগুলো এতই বড় যে এগুলোকে আসলে কুকুর বলা যাবে না, দাঁতগুলো বড় হয়ে অনেকটা বাঁকা হয়ে গেছে। তো এই মামুন ভাই সাহস না হারিয়ে উনি হুস হুস শব্দ করছেন ওই কুকুরগুলোকে তাড়ানোর জন্য। তো শব্দ করার পর ওই কুকুরগুলো তো গেলই না, উল্টো রাগান্বিত অবস্থায় মামুন ভাইয়ের দিকে তাকালো। এমন ভয়ঙ্কর চাহনি, মনে হচ্ছে চাহনি দিয়েই মামুন ভাইকে শেষ করে ফেলবে, খেয়ে ফেলবে একদম। তখন এই মামুন ভাই কি করেছেন, ঝোপের ওখান থেকে একটা ডাল ভেঙেছেন। এরপর এই দুটোকে তাড়াতে গিয়েছেন, যেহেতু লাশ খাচ্ছে আর ওনারা পুলিশ, লাশটা তো এভাবে ওনারা ফেলে যেতে পারবেন না চাইলেও। আর ওই সময় ওই বৃদ্ধের কথাও মনে এসেছে যে বৃদ্ধ তো একটা লাশের কথা বলেছিল। তো এসব কিছু মাথায় ছিল।
লাঠিটা নিয়ে যখন ওই কুকুরগুলোর দিকে এগিয়ে গেলেন, ওই কুকুরগুলো কি করলো, এই মামুন ভাইয়ের দিকে রাগান্বিতভাবে তেড়ে আসলো। এর মধ্যে হঠাৎ করে একটা কুকুর ওনাকে আক্রমণও করে বসে। ওই কুকুরটার সাথে ধস্তাধস্তি হচ্ছিল। ওই কুকুরটার সাথে কোনোভাবে পেরে উঠছিলেন না উনি বুঝতে পারলেন যে এখন এই কুকুরের পেটে যেতে হবে। এমন সময় আল্লাহ বলে একটা জোরে চিৎকার দিয়ে ওই কুকুরের মুখে একটা ঘুষি মেরেছেন। আর এক ঘুষিতেই মনে হলো কুকুরটা অনেক দূরে গেল, যেন ছিটকে গিয়ে পড়লো আর কি। কারণ এত দূরে ছিটকে পড়েছিল, উনি নিজেও অবাক হয়েছিলেন যে এক ঘুষিতে এত দূরে ছিটকে পড়ার কথা না। মনে হলো কোনো একটা শক্তি এটাকে ছিটকে ফেলে দিল। যেহেতু আল্লাহ বলে ডাক দিয়েছিলেন, হয়তোবা এটার একটা আধ্যাত্মিক শক্তি চলে এসেছিল, যার কারণেই ওই কুকুরটা দূরে ছিটকে পড়েছিল। এর মধ্যে কি হয়েছে, এই যে অনিক, কনস্টেবল অনিক, সে আবার ডাকছে যে মামুন ভাই, এভাবে ডাকছে, আপনি কোথায়? এই মামুন ভাই আবার অনিকের ডাক শুনতে পাচ্ছিলেন। অনিক তখন অনেকটা কাছে চলে এসেছে এই মামুন ভাইয়ের। তখন আর একটা কুকুর এসে বুকে মারাত্মকভাবে আঁচড় দেয় এই মামুন ভাইয়ের, আর সঙ্গে সঙ্গে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর ওনার কিছু মনে নাই। এখন এই যে অনিক কেন অজ্ঞান হলো, তাকে জিজ্ঞেস করা হলো। তখন অনিক বলছে যে আমি তো মামুন ভাইকে ডাকছিলাম, কোনো উত্তর আসছিল না দেখে ঝোপের ধারে যেতেই দেখি মামুন ভাইয়ের শরীর রক্তে ভিজে গেছে আর কাদায় পড়ে আছেন, আর পাশে দুটি কুকুর মৃত একটি লাশ খাচ্ছে। আমি দেখে কি করব বুঝে ওঠার আগেই কুকুর দুটি আমার দিকে রাগান্বিতভাবে তাকায়। কি যে ভয়ঙ্কর চোখ আমি বলে বোঝাতে পারবো না, আমার গলা দিয়ে কথাই বের হচ্ছিল না। তখন কুকুরগুলো আস্তে আস্তে করে আমার দিকে এগিয়ে আসছিল। আমি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। এমন সময় আমি দেখলাম ওই যে দোকানের কাছে দেখা সেই বৃদ্ধ লোকটাকে। তবে এখন আর তাকে আগের মতো লাগছে না, কেমন এক রহস্যময় চেহারা লাগছে। আর তার চোখ দুটো ছিল সবুজ বর্ণের। তার চোখ দুটো মনে হচ্ছে জ্বলে উঠেছে, আর সেই চোখ দুটো থেকে সবুজ আলো বের হচ্ছে। সেই বৃদ্ধ লোকটা আমার দিকে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে মৃদুভাবে হাসি দিল। আর ওই কুকুরগুলো ওই বৃদ্ধকে দেখেই ওই লাশের কাছ থেকে দৌড়ে পালিয়ে গিয়ে ঝোপের কোথায় যেন হারিয়ে গেল। আমি আর এসব দেখে সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে পড়ে গেছিলাম, আর কিছু মনে নাই। এই বলে অনেক তার বক্তব্য শেষ করে। তখন এই যে স্যার, যিনি পেট্রোল অফিসার ছিলেন, সাব ইন্সপেক্টর, উনি এই দুইজনকে বুঝালেন যে আসলে অনেক অলৌকিক ঘটনা তো ঘটে যায়। আর ওই স্যারও বললেন যে ওনার সাথেও নাকি বিভিন্ন সময় ছোটোখাটো ঘটনা ঘটেছে, এমনকি চাকরি জীবনেও ছোটোখাটো ঘটনা ঘটেছে। এসবে ভয় পেলে চলবে না, পুলিশের চাকরি করতে গেলে সাহস হারানো যাবে না, যেহেতু রাত্রেবেলা ডিউটি দিতে হয়। এই বলে ওই সাব ইন্সপেক্টর এই সিনিয়র কনস্টেবল মামুন এবং কনস্টেবল অনিককে সান্ত্বনা দেন। পরবর্তীতে ওই লাশটাকে পোস্টমর্টমে পাঠানো হয়। জানা যায় ওই লাশটা 7 থেকে 8 দিন আগের। অনেক খোঁজ করেও এই লাশটির কোনো সন্ধান, বিশেষ করে এই লাশটির পরিচয় আর কি, এই পরিচয়টা পাওয়া যায়নি। লাশটির মুখের কোনো অস্তিত্বই ছিল না, অনেক জায়গায় মাংস এমনকি হাড়ও ছিল না। এরপর বেওয়ারিশ হিসাবে স্থানীয় এক হুজুরের মাধ্যমে লাশটিকে দাফন করা হয়। মনে হতে পারে এখানেই ঘটনা শেষ। না, ঘটনা কিন্তু এখানে শেষ নয়। এরপরে ঘটনার অন্য একটি অধ্যায় শুরু হলো। এই যে মামুন ভাই আর অনিক, এই দুইজন তো সুস্থ হয়ে গেলেন, আস্তে আস্তে কাজে ফিরলেন, সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। এক রাত্রে এই মামুন ভাই এবং অনিক দুজনই খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে, একসাথে একই স্বপ্ন দেখে। স্বপ্ন ছিল এমন যে ওই রাতে দেখা ভয়ঙ্কর দুটি কুকুর খুব রাগান্বিতভাবে তাদের দিকে ধেয়ে আসছে। এক রাতে তো দেখলোই, সকালবেলা উঠে যখন একে অন্যকে বলেছে, সেও বলেছে যে আমিও তো এই একই স্বপ্ন দেখেছি। প্রায় রাত্রেই এই একই স্বপ্ন অনিক এবং মামুন ভাই দেখত। যখন তারা এই বিষয়টা জানায় আশিক ভাইকে, তখন এই আশিক ভাই আবার সেই কনস্টেবলদের এই বিষয়গুলো ওই রাত্রে যে পেট্রোল অফিসার ছিলেন সেই সাব ইন্সপেক্টর স্যারকে খুলে বলেন। তখন উনি বলেন যে ওনার পরিচিত একজন হুজুর আছে, তার সাথে এই বিষয়ে একটু কথা বলতে হবে। তো তার ফোন নাম্বারটা ছিল ওনার কাছে, তো ফোন নাম্বারটা আশিক ভাইকে দিয়েছেন। সেই হুজুরের সাথে কথাও বলেছেন। পুরান ঢাকায় তার বাসা, তার নাম উল্লেখ করা নিষেধ, এই জন্য উনি বলেন নাই। তখন ওই হুজুর শুক্রবারে দেখা করতে বলেন।
যথারীতি শুক্রবারে ওনারা গিয়েছেনও। আর এই ঘটনার বিস্তারিত বিবরণ ওই স্যার ফোনে আবার হুজুরকে বলেছিলেন। তারপরও যখন দেখা হয় ওনারাও এই বিষয়ে বিস্তারিত বলেন, হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন এবং উনি বলেন যে 3টা দিন সময় দেন, আমি একটু খোঁজ খবর নেই ঘটনাটা কী হয়েছে, তারপরও আমি হয়তো বা রুকিয়াটা করতে পারবো। কোন পদ্ধতিতে করবে বিষয়টা আমার বুঝতে হবে। 4 দিন পর হুজুর কল করে খুব গম্ভীর গলায় বলেন যে অতি দ্রুত আমার সাথে দেখা করেন, আপনাদের সাথে কথা আছে। এরপর তো ওনারা গেছেন, আশিক ভাইও গেছেন সাথে, ওনাদের দুজনের সাথে। তো হুজুরের চেহারায় খুব চিন্তার একটা ছাপ ওনারা দেখতে পেলেন। ওনাদের কিছু বলে ওঠার আগেই হুজুর বলে ওঠেন যে আপনাদের সামনে তো অনেক বিপদ, আপনারা যে কুকুরের কথা বলছেন এগুলো তো আসলে কুকুর না, এগুলো খুবই নিম্ন শ্রেণীর নরখাদক পিশাচ। এরা খুবই নোংরা প্রকৃতির, এদের শক্তিও অনেক। জিনদের মধ্যে এরা খুবই নিম্ন শ্রেণীর, তাদের কাজে যে বাধা দেয় তাদেরকেই ওরা মেরে ফেলে। আপনাদেরকে সেদিন যে বৃদ্ধটি সাহায্য করেছিল সেও কোনো বৃদ্ধ ছিল না, সে ছিল একটা ভালো জিন। সে যদি ওই সময় না আসতো, ওই লাশ খাওয়ার পর আপনাদেরকেও খাওয়া শুরু করতে এরা। আল্লাহর রহমতে ওই রাত্রে বেঁচে গেছেন, কিন্তু যেহেতু ওদেরকে বিরক্ত করেছেন এখন তো ওরা আপনাদের পিছু নিয়েছে। এই বলে হুজুর আরও কিছু পরামর্শ দেন, কিছু কাজ করতে বলেন, নিয়ম মেনে চলতে বলেন। তো এইসব বিষয় বলে কিছু ঝাড়ফুঁক করে ওনাদেরকে বিদায় করেন। উনি বলেন যে এটা স্থায়ী সমাধান না, স্থায়ী সমাধান কীভাবে বের করা যায় সেটা আমি চেষ্টা করছি, কয়েকটা দিন সময় দেন আর খুব সাবধানে থাকবেন। এই বলে বিদায় দেন তাদেরকে। তো ওনারাও বাসায় ফেরেন। আসলে প্রচণ্ড আতঙ্কগ্রস্ত ওনারা হয়ে পড়েছিলেন, কারণ রাতের বেলায় তো বেশি ডিউটি দিতে হয় ওনাদেরকে। এর মধ্যে কি হয়, এই আশিক ভাইয়ের ব্যাচমেট অনিক সে একটা কাণ্ড করে বসে। সে তো সনাতন ধর্মাবলম্বী, পূজার ছুটিতে সে বাসায় গেছে। তো যেহেতু পূজার ছুটিতে বাসায় গেছে, আরও অনেকেই ছুটিতে বাসায় আসছে, সবাই একসাথে আনন্দ করেছে। হঠাৎ করে কি হয়েছে, এই অনিক এই আশিক ভাইকে ফোন করেছে। ফোন করে বলছে যে দোস্ত আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। এখন কি হয়েছে যখন বলেছেন আশিক ভাই, তখন এই অনেক যা বলেছে তা শুনে ভয়ে তো আশিক ভাইয়ের গায়ে লোম দাঁড়িয়ে যায়। এই অনেক বলে যে গতকাল রাত ছিল দশমীর রাত, প্রতিমা বিসর্জন দেওয়ার পর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে তার প্রায় 11টা বেজে গেছে। এরপর ওনার এক বন্ধু তার সাথে একসাথে বাসায় আসছিলেন। হঠাৎ করে তারা দুজনেই লক্ষ্য করছেন যে তাদের পেছনে কেউ আসছে। পেছনে ঘুরতেই দেখা গেল 2জন বৃদ্ধা মহিলা, দেখতে প্রায় একই রকম, কারো চেহারা থেকে কারো চেহারা আলাদা করা যাচ্ছে না ওইভাবে। তো যখন পেছন দিকে ওনারা ঘুরে তাকিয়েছেন, তখন নাকি বিশ্রী এক হাসি দিয়ে এক বৃদ্ধ বলে ওঠে, সেদিন তো ওই বুড়ার জন্য বেঁচে গেছিলি রে, আজকে তো তোকে পাইছি, আজকে তোকে আর কে বাঁচাবে। এইটা বলেই ওই 2জন বৃদ্ধা মহিলা তারা মনুষ্য অবয়ব থেকে ভয়ঙ্কর সেই কুকুর, যেই কুকুরটা রাতের বেলা ওনারা দেখেছেন সেই কুকুরের রূপ নেয়। চোখ দুটো লাল টকটকে, মনে হচ্ছে চোখের ভেতর থেকে আলো বের হচ্ছে, লাল আলো। খুবই ভয়ঙ্কর ভাবে আস্তে আস্তে এই 2জনের দিকে এগিয়ে আসছে। তো ওনার যে বন্ধু, অর্থাৎ এই যে অনিকের যে বন্ধু, সে তো সর্বোচ্চ শক্তি দিয়ে দিয়েছে দৌড়। উনিও দৌড় দিয়েছেন, একটা বাজারের ভেতর গিয়ে উঠেছেন। এরপর পিছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। এরপর আরও একজন লোককে সাথে নিয়ে ওনারা বাসায় গেছেন। এটা হচ্ছে অনিক বলেছে ফোনে এই আশিক ভাইকে। তখন আশিক ভাই বলছেন তুই তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তো সে পরের দিন ঢাকায় চলে আসে। এরপর ওই হুজুরের কাছে নিয়ে গিয়েছেন। তো হুজুর চিন্তিত হয়ে পড়েন। হুজুর বলেন যে একটু সাবধানে থাকেন, রবিবারের দিন আমি আসন বসাবো। হুজুর বলেন যে রবিবার মাগরিবের পর ওনারা যেন হুজুরের কাছে চলে আসেন। তো ওনারাও সেভাবে প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যার পর হুজুরের কাছে গিয়েছেন। গিয়ে দেখা গেল হুজুরের সাথে আরও একটি লোক বসে আছে। লোকটি দেখতে খুব সুঠাম দেখেছিল, অনেক সুন্দর, আর লম্বা লম্বা দাড়ি, গায়ের রঙও ফর্সা, হাতে একটি তসবি নিয়ে বসেছিল। তো ওনারা হুজুরের রুমে ঢুকে সালাম দিলে হুজুর সালামের উত্তর নিয়ে ওনাদেরকে বসতে বলেন। তো ওনারাও কৌতূহল হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর এই লোকটি কে, উনি এখানে কেন? তো হুজুর বলেন যে একটু পরেই বুঝতে পারবা। এই বলে হুজুর তার কাজ শুরু করবেন বলে আসন বসালেন আর কি। ওই যে মামুন ভাইকে তার সামনে বসতে বললেন। হুজুর বললেন যে মামুনের শরীরে আমি জিন হাজির করাবো, আর অন্যদেরকে আর একটা বৃত্ত এঁকে তার ভেতরে বসিয়ে দিলেন।
বলে দিলেন যাই হয়ে যাক তোমরা কিন্তু বৃত্তর বাইরে বের হবে না। সবাইকে আয়াতুল কুরসি পড়তে বলে হুজুর জোরে জোরে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত তেলাওয়াত করতে থাকলেন। প্রায় 30 মিনিট নন স্টপ এরকম পড়ছিলেন। হঠাৎ করে রুমের পরিবেশটা কেমন যেন হয়ে গেল। রুমটা আস্তে আস্তে মনে হচ্ছে গরম হচ্ছে, পচা এক ধরনের গন্ধে রুমটা ভরে ভয়ানক এক পরিবেশ হয়ে উঠল। এই আশিক ভাই এবং অনিক দুজনই দেখছেন যে কি হচ্ছে। হুজুর আর ওই যে ওই লোকটা, যে লোকটা আগে থেকে ছিল, দুজন চোখ বন্ধ করে সূরা পড়ছে, কোনোভাবেই তারা থামছে না। হঠাৎ করেই এই যে মামুন ভাইয়ের চোখ লাল হয়ে গেল আর ফসফস ফসফস করছে, ফসফস করে এক ধরনের একটা বাজে শব্দও করছে। হুজুর এবার সূরা পড়া বন্ধ করে বলে উঠল, কে তুই, নাম কি তোর, এদেরকে কেন বিরক্ত করছিস? কিন্তু ওই জিনটা কোনো উত্তর দিচ্ছে না, শুধু ফসফস ফসফস করেই যাচ্ছে। এই ফসফসটা এমন ছিল খুবই একটা বাজে আওয়াজ শোনা যাচ্ছিল, আর মামুন ভাইয়ের মুখ দিয়ে তখন লালা বের হচ্ছিল। এই সময় সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে, অর্থাৎ ওই হুজুরের পাশে যে লোকটি বসেছিল সেই লোকটি মামুন ভাইয়ের শরীরে একটা বোতল থেকে পানি বের করে ছিটিয়ে দিতেই মামুন ভাইয়ের শরীরে ভর করা জিনটি এমনভাবে ছটফট করতে লাগলো, মনে হচ্ছিল মুরগি জবাই করার পর ছেড়ে দিলে যেভাবে ছটফট করে ওইভাবে করছে। তখন সেই লোকটি বলে উঠল, কেন এদের ক্ষতি করতে চাইছিস, তোর কি ক্ষতি করেছে এরা? তখন ওই জিনটা বলে ওঠে, ওদের সাথে আমার পুরনো হিসাব আছে, ওরা আমার শিকারকে খেতে দেয় নাই। তখন হুজুর অনেকভাবেই জিনটাকে চলে যেতে বলে, কিন্তু জিন যাবে না। জিন উত্তর দেয় যে ওদের সাথে পুরনো হিসাব নিকাশ আছে, এত সহজে তো যাব না। তখন হুজুর একটি বোতল বের করে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে যখন ওই বোতলের ভিতরে ফু দিয়েছেন, তখনই হয়েছে কি, মামুন ভাই অজ্ঞান হয়ে পড়ে গেছেন আর হুজুরের বোতলের মুখটা বন্ধ করে দিয়েছেন। তখন হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ, এটাকে বন্দি করে ফেলেছি। এরপর মূলত ওই আসনের কাজটা শেষ হয়। হুজুর বললেন যে তোমাদের সমস্যার সমাধান হয়েছে, কিন্তু 2 মাস গরুর মাংস, ইলিশ মাছ এই ধরনের জিনিসগুলো খাবা না। হুজুরকে ওনারা হাদিয়া দিতে চাইলে হুজুর সেটা নেন না। উনি বলেন যে আমি এই কাজ সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তোমরা দোয়া করো। এরপর ওই লোকটি কে ছিল, এটা যেহেতু ওনারা পুলিশের লোক, একটু তো কৌতূহল হবেই। এটা হুজুরকে আবারও জিজ্ঞেস করেছিলেন। হুজুর বলেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন করো না, সব প্রশ্নের উত্তর হয় না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। এই পৃথিবীর সব কিছুই যে জানতে হবে এমন কোনো কথা নাই, কিছু জিনিস অজানা থাকাই ভালো। এরকম রহস্যময় উত্তর হুজুর দিয়েছিলেন। তা আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এখন ওই বোতলের ভিতর কি একটা জিন ঢুকেছিল না 2টা জিন ঢুকেছিল এটা আসলে বোঝা যায় নাই, তবে এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের মধ্যে যারা পুলিশ সদস্যরা রয়েছেন, এছাড়া আর্মি, বিজিবি, এরকম অনেকেই রয়েছেন যারা রাতের বেলা বিভিন্ন পোস্টে ডিউটি করেন, ওনাদের সাথেও অনেক ঘটনা ঘটে থাকে। তবে চাইলেই কিন্তু ওনারা ঘটনাগুলো আসলে শেয়ার করতে পারেন না, কারণ বিভিন্ন নিয়মকানুন তো মেনে চলতেই হয়। একটা শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, সাধারণ মানুষ চাইলেই অনেক কিছু বলতে পারেন, করতে পারেন। ওনাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এতটা সহজ হয় না। তারপরও আশিক ভাই যে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনার কাছ থেকে আরও ঘটনা আমরা পাবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাজমুল হক রাসেল। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ছনাটি গ্রামে। চলুন আমাদের থার্সডে নাইটের 160তম এপিসোডের এই ঘটনাটি শুনে আসি। তো ঘটনাটি যখন ঘটেছে সময়কাল 2009 সাল। উনি তখন ক্লাস 4-এ পড়েন, অর্ধবার্ষিক পরীক্ষা উনি দিয়েছেন। ওই সময় হয় কি, বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, কওমি মাদ্রাসাগুলোতে ভর্তির যে সময়কালটা, এটা কিন্তু আমাদের গতানুগতিক স্কুল কলেজগুলোর যে ভর্তির সময় এটার সাথে বেশ পার্থক্য রয়েছে। কারণ হচ্ছে রোজার ঈদের পরে
যে শাওয়াল মাস শুরু হয়, এই শাওয়াল মাস থেকে সাধারণত ভর্তিটা শুরু হয় কওমি মাদ্রাসাগুলোতে। তো শাওয়াল মাস তো দেখা যাচ্ছে যে এটা এদিক ওদিক হয়ে যায় ইংরেজি যেই বছর এটার সাথে, কখনো দীর্ঘ সময় পর শীতকালে পড়ে, গ্রীষ্মকালে পড়ে। তো 2009 সালে ওই সময়ে হয়েছে কি, এটা পড়ে গেছে এমন একটা সময় তখন বিভিন্ন স্কুলগুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে, এরকম একটা সময়। এখন অনেকেই মাদ্রাসায় ভর্তি হচ্ছে। তো ওনার কিন্তু ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মাদ্রাসায় উনি পড়বেন, মাদ্রাসার বাচ্চাদের আসা যাওয়া, চালচলন, কথাবার্তা এটা ওনাকে খুব টানতো। তো উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বাড়িতে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বাড়ির লোকজন শুরুতে তাকে মাদ্রাসায় ভর্তি করাতে আগ্রহী না হলেও পরবর্তীতে ছেলে মাদ্রাসায় পড়তে চাচ্ছে, পিতামাতা যদি এটা না করেন বিষয়টা কেমন দেখা যায়। তো ওনার আগ্রহ দেখেই পরিবার থেকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়। মাদ্রাসাটির নাম উল্লেখ করেন নাই, ওটা খুবই একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ওনাদের এলাকার। মাদ্রাসাটার অবস্থান কিশোরগঞ্জের তারাইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পূর্ব জাওয়ার গ্রামে। ওই মাদ্রাসার পেছনেই ছিল একটি বিল, ওই বিলকে সবাই মরার চড়ার বিল বলে। ওই বিলেই নাকি ভয়ঙ্কর একটা জিনের বসবাস রয়েছে, তাকে গ্রামের সবাই মরার চড়ার আবু বলতো। এই মরার চড়া বিল শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়, ধান চাষ হয়, আর বর্ষার মৌসুমে পানিতে থই থই করে, অনেক মানুষ সেখানে মাছ ধরে। তো মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার যিনি শিক্ষক রয়েছেন উনি খুব কঠোরভাবে কিছু নির্দেশনা দেন, সবাইকে বলে দেন যে নতুন যারা আসছো তারা খুব সাবধানে এই বিষয়গুলো মেনে চলবা। প্রথমত, রাতের বেলা একা কেউ বাইরে যাবা না, নিশ্চয়ই যাবা তবে সাথে কাউকে নিয়ে যাবা। রাতে বাইরে যদি বের হও তখন কেউ যদি তোমাদেরকে ডাকে এই এদিকে আয় এদিকে আয়, তখন বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যান, মানে ওস্তাদ পান খেয়ে যেতে বলছেন। তো স্থানীয় যেই ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষায় ওই হুজুর বলেছেন যে এটা বলবা যে ওস্তাদ বলছে পান খেয়ে যাইতান। এইটা বলার পর নাকি আর ডাকবে না, মানে হুজুর পান খাওয়ার দাওয়াত দিছে, এটার পরে এটা চুপ হয়ে যাবে আর ডাকবে না। তো এই কথাগুলো হুজুররা বলেছিলেন, কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট যেহেতু ওখানে পড়ে, রাতের বেলা বাইরে বের হলে তার খুবই পরিচিত কোনো আত্মীয়ের গলা নকল করে বা বেশ ধরে অনেককেই নাকি বাইরে নিয়ে যেত। অনেক স্টুডেন্ট বিপদেও পড়েছে। এই কারণেই ওস্তাদজি সতর্ক করেছিলেন নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আর প্রতিনিয়তই তো অনেক ছোট ছোট বাচ্চারা এসে ভর্তি হয়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন নাজমুল হক রাসেল ভাই, উনি তো সময় ছোট ছিলেন, এই কারণে ওনাদেরকেও তো বিষয়টা জানতে হবে। হুজুর এই কারণেই বিষয়গুলো নতুনদেরকে জানিয়েছিলেন। তো মাদ্রাসায় যাওয়ার পর হুজুরের কথা যখন শুনলেন আরও কিছুটা জানতে তো আগ্রহ হবে, এটাই স্বাভাবিক। গ্রামের একজন মুরব্বীর কাছ থেকে কিছু তথ্য জানলেন এই রাসেল ভাই। ওই মরার চড়ার বিল একটি জিন রয়েছে, এটি নাকি একটা বামন আকৃতির জিনের বেশে থাকে। উচ্চতা 2-3 বছরের বাচ্চা যতটুকু উচ্চতা হয় সাধারণত আমাদের দেশে ওই রকম। 2009 সালের আগে ওই ইউনিয়ন একজন চেয়ারম্যান ছিলেন যার নাম হচ্ছে শাহরিয়ার খান। তার ছোট ভাইয়ের নাম ছিল পল্টু। ওই পল্টু প্রতি বছর ওই মরারচড়া বিল সরকারের কাছ থেকে 1 বছরের জন্য ইজারা নিত। মাছ ধরার মৌসুমে পানি কমে যাওয়ার যখন সময়টা আসে তখন অনেক মানুষ তো রাতের বেলা মাছ ধরার জন্য বের হয়। পল্টু ওই বিলটা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে ওই বিলে যত মাছ রয়েছে সেই মাছগুলো ধরতো, বিক্রি করত, এটাই ছিল তার ব্যবসা। তো পল্টুর লোকজন ছিল পাহারা দেওয়ার জন্য, যাতে করে কেউ মাছ ধরতে না পারে, যেহেতু সে একটা টাকা পয়সা খরচ করে সরকারের কাছ থেকে ইজারা নিয়েছে, যাতে করে কেউ মাছ চুরি করতে না পারে তার লোকজন সেটা দেখত। পল্টু নিজেও মাঝে মাঝে বিল পরিদর্শনে আসতো, আর তার বাড়িও ওই বিলের কাছেই। তার একটা বাইক ছিল, এই বাইকটা জাম্পিং বাইক বলা হতো, কারণ আমরা নিজেরাও দেখেছি, এখনও মাঝে মাঝে দেখা যায় এক ধরনের প্লাস্টিকের বডির বাইক।
যেটার বডির বেশ কিছু অংশ প্লাস্টিকের, এগুলো জাম্প করতে পারে। ছোটবেলা আমরা দেখতাম, এখন যদিও খুব কম দেখা যায়। তো উনি ওই ধরনের একটা বাইক চালাতেন। তো ফজরের সময় একবার আসছেন বিল পরিদর্শনে, পানি কম, অনেক জায়গায় সেচ দেওয়া হচ্ছিল। তখন এই যে পল্টু তার ওই বাইকটা নিয়ে বিলের পাশের রাস্তায় দাঁড়ায়। হঠাৎ করে সে লক্ষ্য করে কে যেন মনে হচ্ছে কিছু একটা ধরাধরি করছে, ধস্তাধস্তি করছে। তো পল্টু মনে করেছে কেউ হয়তো বা মাছ চুরি করছে, তাই সে চিৎকার করে বলল, এই কে রে ওখানে? তো একবার দুইবার বললো, কোনো উত্তর আসলো না। তো তিনবারের বার যখন আবার ডাক দিয়েছে, তখন ওইখান থেকে উত্তর আসে যে আমি এখানে। তখন পল্টু বলল, তুই কি মাছ ধরতেছিস? তখন ওইখান থেকে বলে, হ্যাঁ মাছ ধরি। তখন পল্টু বলে, এই তুই মাছ ধরিস কেন? তুই জানিস না এই বিলটা আমি সরকারের কাছ থেকে লিজ নিছি? তখন ওই জিনিসটা বলে ওঠে, ধরবো, বেশি করে ধরবো। এই তুই কি করবি রে পল্টু? এই কথা শোনার পর স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মেজাজ তো গরম হবে, কারণ তার ইজারা নেয়া বিল্ড, আর একজন মাছ ধরতেছে, আবার তার নাম ধরে ডাকাডাকি করতেছে বেয়াদবের মতো। কারণ পল্টু তো একজন বেশ পূর্ণবয়স্ক মানুষ ছিলেন। আর পল্টু দেখতেছেন এই যেই জিনিসটা কথা বলতেছে, এটা 2-3 বছর বয়সী বাচ্চার উচ্চতার সমান। তখন পল্টু বলতেছে, তুই দাঁড়া এখানে, আমি আসতেছি। এই বলে উনি বাইকটা রাস্তায় রেখে সে ওইদিকে আগানো শুরু করেছে। পল্টু কিন্তু ওইটাকে সাধারণ মানুষই মনে করেছে। তখন তো ফজরের সময় আর কি, আলো উঠে গেছে, তখনও লোকজন খুব একটা নাই ওইদিকে। তো পল্টুর আসার কথা শুনে ওই ছেলেটা বললো, আয় এদিকে আয়, দেখাচ্ছি তোকে মজা। এতটুকু ছোট একটা বাচ্চা যদি এই ধরনের কথা একটা বড় মানুষকে বলে, স্বাভাবিকভাবে একটা বড় মানুষের মেজাজ আরও বিগড়ে যাবে। পল্টু তো রাগে ক্ষোভে ফুসতে ফুসতে ওইটার দিকে গেছে। ওইদিকে যখন গিয়েছে, তখন দেখে যে ওই বাচ্চা ছেলেটার হাতে একটা বড় মাছ। পল্টু রাগে ওই ছেলেটার গলার ওখানে চাপ দিয়ে ধরেছে। আর তখন দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। ওই ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, অল্প সময়ের মধ্যে বড় হয়ে ওই পল্টুর সমান হয়ে গেল। তখন পল্টু ভয়ে গলা ছেড়ে দিয়েছে দৌড়। কোনো রকমভাবে সে তার বাইকের কাছে পৌঁছায়, দ্রুত বাইক স্টার্ট দিয়ে বাড়িতে চলে যায়। যাওয়ার সময় পেছনে একটা আওয়াজ শুনতে পায় যে ওই অবয়বটা বলছে, পল্টু রে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি এইখানে তোকে দেখি, মনে রাখিস তোর জীবনের শেষ দিন হবে। এই ঘটনার পর যখন ইজারার মেয়াদটা শেষ হয়ে যায়, এরপর থেকে আর কখনোই পল্টু ওই বিল ইজারা নেয় নাই। তো এই ঘটনাটা ওই মুরব্বী বলেছিলেন রাসেল ভাইকে। এই ঘটনা শোনার 1 থেকে 1.5 মাস পরের কথা। রাসেল ভাইয়ের আম্মু বাড়ি থেকে আসার সময় চিড়া ভাজা, চালের গুঁড়া, এই জিনিসগুলো দিয়ে দিয়েছে রাসেল ভাইকে মাদ্রাসায় যাওয়ার সময়। তো মাদ্রাসা আসার পর যখন এগুলো খেয়েছেন, তখন ওনার তো পেটে ব্যথা শুরু করেছে, খুব পেটে ব্যথা। তো শুধু পেটে ব্যথা বললেই এটা হবে না, সাথে সাথে তার ডায়রিয়াও শুরু হয়েছে। এখন রাতের বেলা এখান তো বাইরে যাওয়া নিষেধ। এটা একটা সমস্যা হলো যে ঘন ঘন বাইরে যেতে হবে, ওয়াশরুমে যেতে হবে। পারতপক্ষে উনি বাইরে যেতে চাচ্ছিলেন না, কিন্তু কি করবেন, বাইরে তো যেতেই হবে। এখন উনি হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন যে সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চা যেভাবে কান্না করে, ঠিক তেমন করে কান্না কেউ করছে, এমন কান্নার আওয়াজ আসছে। তো ওনাদের হেফজ বিভাগের পেছনে দক্ষিণ সাইডে, নুরানি বিভাগ থেকে পশ্চিম সাইডে আর কি, বড় হুজুরের কবর রয়েছে। মানে ওই মাদ্রাসা যিনি বড় হুজুর ছিলেন তার কবর রয়েছে। সেই কবরের পাশ থেকে কান্নার আওয়াজটা আসছিল। তো রাসেল ভাই বলেছেন ওনার স্পষ্ট মনে আছে, 1 মিনিটের মতো কান্না চলার পর ওনাদের নুরানি বিভাগের সাথে ছিল জামাত বিভাগ। তো মেশকাত জামাতের এক বড় ভাই, উনি চিৎকার করে বলে ওঠে, রে কে রে এত রাত্রে কান্নাকাটি করে? এটা বলার পরপরই ওই কান্নাটা থেমে যায়। 3-4 মিনিট পরে ঘটলো আরও একটা ভয়ের ঘটনা। এই যে রাসেল ভাই যেখানে শুয়েছেন, ঠিক ওই সোজা বরাবর বাইরে বিড়ালের মিউ মিউ আওয়াজ, আর টিনের যে বেড়া, এই বেড়ার উপরে নখ দিয়ে আঁচড়ানোর আওয়াজ হচ্ছে। এভাবে 3-4 মিনিট কন্টিনিউ হয়েছিল। এমনিতেই তো ওনার পেটে ব্যথা, ওয়াশরুমে যাওয়ার দরকার বারবার, তার মধ্যে এই ধরনের সমস্যা চলছে। তো উনি তো ছোট মানুষ, ওই সময়টা ওনার জন্য এতটাই ভয়াবহ ছিল যে সেটা বলে বোঝানো যাবে না।
3-4 মিনিট এরকম আওয়াজ হয়েছিল। তো একটা সময় উনি ঘুমিয়ে যান। এরপর অবশ্য আর কোনো কিছু টের পাই নাই। এরপরও কিন্তু ওই মাদ্রাসা উনি 5 বছর কাটিয়েছেন, কোনোদিন রাত্রে আর ওই কান্নাটা শোনেন নাই। তবে একটি রহস্যময় জিনিস উনি সবসময় দেখতেন, সেটা হচ্ছে ওই মাদ্রাসার উত্তর এবং দক্ষিণ পাশ, এই দক্ষিণ পাশ এবং উত্তর পাশে একটা কালো কুকুর আর একটা কালো বেড়াল একসাথে বসে থাকতো, জোড়ায় জোড়ায়। কুকুর বিড়াল কিন্তু একসাথে হলে ঘেউ ঘেউ করে, বিড়ালটা রাগে গড়গড় শব্দ করে, কুকুর কামড় দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই কুকুর বিড়াল দুটো একসাথে বসে থাকতো, উত্তর দিকেও এক জোড়া, দক্ষিণ দিকেও এক জোড়া। এরা ঘেউ ঘেউ করতো না, কোনো শব্দও করতো না, চুপচাপ বসে থাকতো। তবে শুধু এশার নামাজের পর কিছু সময় দেখা যেত। দিনের বেলায় বা সন্ধ্যার পর কখনোই এই কুকুর বিড়াল দুটোকে দেখা যেত না। এই 2 জোড়া কুকুর বিড়াল সব সময় একসাথে বসে থাকতো, দুটো দক্ষিণ পাশে, দুটো উত্তর পাশে। কুকুর বিড়াল একত্রে বসে থাকা, আবার দিনের বেলাও এগুলোকে না দেখা, এটা এক রহস্য। আর মরার চড়ার আবু, এই জিনিসটা নাকি এখনও সেখানে রয়েছে। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে দারুণ একটি ঘটনা আমাদেরকে শেয়ার করার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরও অসংখ্য ঘটনা আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাইদ আহমেদ। ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি গ্রামে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি মূলত যেই গ্রামের নামটি উনি প্রকাশ করতে নিষেধ করেছেন, কারণ হচ্ছে যেই পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে ওনারা ঘটনাটা আসলে শেয়ার করতে চান না, অর্থাৎ ইচ্ছুক না, যার কারণেই মূলত গ্রামের নামটি আমরা উল্লেখ করলাম না। তো এই যে গ্রামটা, এই গ্রামটা মূলত 4 রাস্তা বিশিষ্ট একটা মোড়কে কেন্দ্র করে, যার পূর্ব দিকে গেছে চুয়াডাঙ্গা, উত্তরে আলমডাঙ্গা, আর পশ্চিম সাইডে পড়ে আর একটা গ্রামের রাস্তা, দক্ষিণ সাইডে অনেক বড় একটি মাঠ ও মাঝারি একটা খাল। 2010 সাল, তখন এই যে সাইদ ভাই উনি 4র্থ শ্রেণীর একজন স্টুডেন্ট। ওনারা ছিলেন 3 বন্ধু, পাশাপাশি বাড়ি ওনাদের। একজনের নাম সেলিম আর একজনের নাম সামি। তো সামির সাথে আর সেলিমের সাথে খুব ভালো বন্ধুত্ব, 3 জন একসাথেই সবসময় থাকতেন, ঘোরাফেরা করতেন। আর সবসময় বেশি আড্ডাটা এই সেলিমদের বাড়িতেই হতো। এই সেলিমরা ছিল 3 ভাই 1 বোন। তো একটা সময় হয় কি, ওই বাসায় মাঝে মাঝে এই ডিভিডি প্লেয়ার চালাতো, ওরা এটা কিনে আনছিল। তখন এই যে সিডি ভাড়া করে বা ডিভিডি যে ডিস্ক, এটা ভাড়া করে কার্টুন, সিনেমা এগুলো নিয়ে আসতেন। তো একবার কি হয়েছে, একটা হরর মুভি নিয়ে আসছেন, ওই হরর মুভি দেখছেন। তখন সময় বিকাল 3টার আশেপাশে হবে। তখন সেলিমের বাবাও চলে আসছেন। সেলিমের বাবা খুবই বিনয়ী, নম্র, ভদ্র একজন মানুষ, খুব ধীরে ধীরে কথা বলতেন। ওই সময় উনি পাশে এসে বসেন, এসে বলেন যে বাবারা কি সিনেমা দেখো? তখন ওনারা বলছেন যে ভূতের সিনেমা দেখি কাকা। উনি এবার মৃদু হেসে বললেন যে ভূতের সিনেমা দেখো, এই বলে উনি নিজেই ওটা দেখতে শুরু করলেন। উনিও ওই সময় খালি গায়ে ছিলেন আর কি। তখন এই যে সাইদ ভাই, ওনার নজর যায় তার পিঠের দিকে। দেখা গেল ওনার পিঠের 2 সাইডেই গভীর ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে 3টা করে আঁচড়, অর্থাৎ 6টা আঁচড় ওনার পিঠে গেঁথে ছিল। অনেকটাই গভীর ক্ষত হয়েছিল আর কি, লম্বা করে এরকম একটা 3টা দাগ আর কি। তো কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে কাকা আপনার পিঠে কিসের দাগ? তো কাকার নাম ছিল মুক্তার কাকা। তো যখন এই বিষয়টা জিজ্ঞেস করা হলো, উনি মৃদু হাসলেন, বললেন যে তোমরা সিনেমা দেখো, সিনেমা দেখে ভূতের একটা অনুভূতি পাও, সেটা দেখে আবার ভয় পাও, এরকম ঘটনা বাস্তবে আমার সাথে ঘটছে। তখন সিনেমা দেখা বন্ধ রাখা হয় ওই সময়ের জন্য। এরপরে
এই মুক্তার কাকার কাছ থেকে তো ওই ঘটনা শুনতে হবে। এরপর মুক্তার কাকা বলেন যে 1987 সাল বা এর আশেপাশে একটা সময় হবে, বর্ষাকাল ছিল, ওই দিন প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। পাশের খালের পানি ওই ধানি জমিতে ঢুকে পড়েছে, সেখানে প্রচুর মাছও উঠেছে। অনেকেই রাত বিরেতে সেখানে মাছ ধরতে যায়। তো বেশিরভাগ মানুষ যেখানে মাছ ধরে তার ঠিক অপর পাশে একটি শ্মশানও রয়েছে। মুক্তা চাচার মাছ ধরার কিন্তু খুব আগ্রহ। তো উনি একদিন ভাবলেন যে ট্যাটা নিয়ে মাছ ধরতে যাবেন। তো যেভাবে সেই কাজ, উনি আনুমানিক রাত 11টা কি 11:30টার দিকে মাছ ধরতে চলে যান সেই বিলের দিকে। তো ওই দিন আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, বেশ ভালো পরিমাণ মাছই পেয়েছিলেন। পরের দিন ওনার স্ত্রী যখন মাছ কাটাকাটি করছিল, তখন ওনার ছোট চাচার ছেলে ওনাদের বাড়িতে আসে। এসে এই মাছ দেখে বলে যে আমিও যাব মাছ ধরতে। তখন মুক্তা চাচা বলেন, আচ্ছা তুই রাত্রেবেলা আমাকে ডাকতে আসিস। তো বলে রাখা ভালো, এই মুক্তা চাচার ওই ভাইদের বাড়িটা মেইন রাস্তায়, মুক্তা চাচার উঠানের পাশ দিয়ে সদর রাস্তায় উঠে গেছে আর কি, ওই বাড়ির রাস্তাটা আর কি। তো মুক্তা চাচা ওনার ছোট ভাইকে বলেছিলেন যে ডাকতে। তো মুক্তা চাচা ঘুমিয়ে আছে। রাতে হঠাৎ মুক্তা চাচার ওই ছোট ভাই এসে ডাকাডাকি শুরু করে, চাচার ঘুম ভেঙে যায়। মাছ ধরার প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়েও পড়ে। সেদিন ছিল চাঁদনি রাত, তবে চাঁদকে বর্ষাকালের মেঘে বারবার ঢেকেই দিচ্ছে। তো দুই ভাই ছোটোখাটো কথা বলছে একটু একটু করে, মানে অল্প অল্প ছোট ছোট বাক্য, একে অন্যকে ওভাবে উত্তর দিচ্ছে ছোট ছোট বাক্যে, হ্যাঁ না ভালো মন্দ এরকম আর কি। তো একটা সময় বিলে পৌঁছে যায় তারা, প্রায় 30 মিনিটের মতো মাছ ধরেছে। তো মুক্তা চাচা দেখলেন যে ওনার যে ভাইটা আসছেন আর কি, তো সে একটা মাছও পাচ্ছে না। এটা দেখে মুক্তা চাচা বললেন যে তোকে মাছ ধরতে হবে না, তুই আমার ব্যাগটা হাতে ধরে রাখ, আমাকে মাছ ধরতে দে, পরে তোকে মাছের ভাগ দিব। এই বলে মুক্তা চাচা ওনার মাছের ব্যাগটা তার ওই ভাইয়ের কাছে দেন। তো মুক্তা চাচা মাছ ধরছেন। অল্প কিছুক্ষণের মুক্তা চাচার যে ব্যাগটা, এটা প্রায় পূর্ণ হয়ে গেছে। এবার ওই যে ওনার যে ভাই আসছেন তার ব্যাগের মধ্যে মাছ রাখবেন। মুক্তা চাচার ওই ছোট ভাই পিছনে ব্যাগ নিয়ে ওনার পিছু পিছু চলছে। মুক্তার চাচা মাছও ভালো পাচ্ছেন, ওনার মাছ ধরার হাতও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এভাবে প্রায় আরও 1 ঘন্টা হয়ে যায়। তো মুক্তার চাচা লক্ষ্য করেন যে একটু আগে ওর সাথে কথাবার্তা হচ্ছিল, ছোটোখাটো কথাবার্তা হচ্ছিল, এখন সে কোনো কথাবার্তা বলছে না। মুক্তার চাচার একটু আজব লাগে। এর কিছুক্ষণ পর উনি একটা চপ 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 শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। এটা শুনে উনি ধীরে ধীরে পেছনের দিকে তাকান। তাকিয়ে উনি যেটা দেখতে পান সেটা ছিল খুবই ভয়ঙ্কর। উনি দেখতে পান পুরো লোমে আবৃত একটি মানুষের মতো অবয়ব, হাত পা আছে, কুঁজো হয়ে নুয়ে পড়েছে, যার পুরো শরীর কুচকুচে কালো, মানে লোমগুলো এত কালো যে হালকা চাঁদের আলোতে কালি, মানে একটা কালো রঙের একটা ঝলক থাকে না, যদি কালো রঙের উপরে আলো পড়ে চকচক করে ওঠে, ওই রকম ঝলকানি দিচ্ছে। চাঁদের আলোতে উনি আরো দেখতে পান ওই অবয়বের একটি চোখ, আর মুখটা কেমন যেন, মুখটা সুচালো। কিছু কিছু কুকুর থাকে না, গ্রে হাউন্ড প্রজাতির, মুখগুলো খুব সুচালো ওই রকম। আর এর দাঁতগুলো মনে হচ্ছে কালচে বর্ণের, কিন্তু চোখ একটা। ওই অবয়বটা মনে সুখে মাছ খাচ্ছে, মনে হচ্ছে ব্যাগের ভিতরে মুখ ঢুকিয়ে দিচ্ছে। তাকে যে দেখছে এই মুক্তার চাচা, এটাও তার খেয়াল নাই। মুক্তার চাচা এটা দেখে তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি চিন্তা করছেন যে নিশ্চয়ই তার এই ছোট ভাইকে এই অবয়বটা কোনো ক্ষতি করেছে, আর তাকে ক্ষতি করে সে পিছু নিয়েছে তার। ওনার প্রচন্ড রাগ উঠে যায়, ভয়ের থেকে এখন রাগ হয়ে গেছে বেশি। উনি ধীরে ধীরে এগিয়ে যান ওই অবয়বটার দিকে। হাতে যে ট্যাটাটা ছিল সজোরে ওইটার বুকে আঘাত করে দিয়েছেন এক দৌড়ে বাড়িতে। প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। বাড়িতে এসেই উনি ওনার ছোট ভাইয়ের বাড়িতে চলে যান, ডাকাডাকি শুরু করেন। এক পর্যায়ে ওই ছোট ভাইয়ের স্ত্রী বেরিয়ে আসে ঘর থেকে। তখন জিজ্ঞেস করলে বলা হয় যে আরে সে তো এখন বাড়িতেই আছে। রাতের বেলা হঠাৎ করেই তার খুব বমি হচ্ছিল। এরপর সে আর বাইরে বের হয় নাই, ঘুমিয়ে যায়। এরপর তো সে আর ওঠে নাই, সে তো ঘরেই আছে। মুক্তার চাচা তেমন কিছু বলেন না ওই রাত্রে। বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়ে আর ভাবতে থাকেন যে কি হলো, হঠাৎ করে সুস্থ মানুষটার বমি হলো, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে।
পরের দিন সকালবেলা ওই ছোট ভাইয়ের বাড়িতে উনি আবার গিয়েছেন এবং ছোট ভাইকে রাতের ওই ঘটনাটা পুরোটা খুলে বলেন। ছোট ভাই তখন বলেন যে ভাই চলো তো দেখে আসি কোথায় সেই ঘটনা, কি হইলো ওইটার, তুমি ট্যাটা ফেলায় আসছো, চলো যাই। তো ওই জায়গায় আবার দুজন যান, গিয়ে দেখতে পান একটা কালো বিড়াল মরে পচে আছে, মানে পচে গেছে এক রাত্রি, গন্ধ বের হচ্ছে সেটা থেকে। আর ওই যে ট্যাটাটা ওই বিড়ালের শরীরের ভিতর ঢুকে আছে। এরপর মুক্তার চাচা ওই বিড়াল থেকে ট্যাটাটা বের করে ভালো করে পানিতে ধুয়ে বাড়িতে চলে আসেন। এই ঘটনার পর হুজুর বা কবিরাজ কারো কাছে উনি যান নাই, উনি ওনার মতো করে সময় কাটাচ্ছেন। তবে এরপরে অবশ্য উনি ওই দিকটাতে মাছ ধরতে যান নাই। এইভাবেই প্রায় 2-3 মাস কেটে যায়। উনি ওই বিলের পাশে একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে কাইট বাড়ি। ওই কাইট বাড়ি একসময় কোনো এক জমিদারের ভিটা বাড়ি ছিল। ওখানে এখন আর কিছুই নাই, শুধু উঁচু ঢিবির মতো আছে যেখানে অনেক গাছপালা রয়েছে। সেখানে অনেক পুরনো একটি তাল গাছও রয়েছে। ওই ঢিবির পাশে একটি জমিতে উনি লাল শাকের ক্ষেত করেছিলেন। তো একদিন ওই লাল শাকের ক্ষেত সেচ দিচ্ছেন উনি। এক পর্যায়ে সেচের কাজ শেষ করতে করতে সন্ধ্যার আজান হয়ে যায়, অর্থাৎ মাগরিবের আজান হয়ে যায়। হঠাৎ উনি লক্ষ্য করেন সেই ভিটার মধ্যে কেমন খচমচ শব্দ হচ্ছে। এর কিছুক্ষণ পরেই উনি লক্ষ্য করেন সেই অবয়বের মতো আরেকটি অবয়ব, তবে ওই অবয়বের চোখ ছিল একটা, এটা রয়েছে 2টা চোখ। এই জিনিসটা এগিয়ে আসছে, এটা দেখে তো উনি খুব ভয় পেয়ে যান। আর তখনই ঘটে আর একটা ঘটনা। ওই অবয়বটা এক লাফে তার দিকে এগিয়ে যখন আসছিলেন, তার পিঠে পাখার মতো কিছু একটা দুই দিকে বের হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে কোনো ফড়িং এক জায়গায় পাখা গুটিয়ে বসে থাকে, যখন উড়াল দেয় তখন কিন্তু পাখা বের করে উড়াল দেয়। পাখিও কিন্তু এরকম থাকে, পাখা গুটিয়ে বসে থাকে, ওড়ার সময় ডানা বের করে উড়াল দেয়। মনে হলো যে ওর পাখা রয়েছে, ডানা গুছিয়ে বসেছিল, এখন ডানা বের করে উড়াল দিয়েছে। মুক্তার চাচা উনি পেছন দিকে ঘুরে দৌড় দিচ্ছেন, এমন সময় মনে হলো ওই পাখির নখ ওনার পিঠের মধ্যে একদম ঢুকে গিয়েছে চামড়া ভেদ করে। আর উনি আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছেন, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এই পাখির নখটা বাঁকানো ছিল, যার কারণে যখন তার মাংসের মধ্যে ওই নখটা ঢুকিয়ে দিয়েছে, বড়শি যেমন এই আরবি লাম অক্ষরের মতো হয়, মনে হচ্ছে ওই নখটা ওই রকম বেঁকে গেছে। আর নখটা যখন পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওইটা একটা হুকের মতো কাজ করছে। ওইভাবে তাকে আস্তে আস্তে তুলে নিয়েছে। পিঠেতে প্রচণ্ড ব্যথা, আর উনি বুঝতে পারছেন যে ওনার হয়তোবা সময় শেষ, উনি আর বাঁচবেন না। শুধু ওনার এতটুকু মনে আছে উনি মাটি থেকে একটু একটু করে উপরে উঠছিলেন, এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফেরে তখন উনি অনেক চেঁচামেচি করছিলেন, বাড়ি থেকে দৌড় দিয়ে পালিয়ে যেতে চাইছিলেন, আর বলছিলেন যে ওটা আমাকে মেরে ফেলবে, ওটা আমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে চাচাকে নাকি বেঁধে ফেলা হয়। ধীরে ধীরে চাচা আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন তার ঘুম ভাঙে, তখন একটা স্বাভাবিক হয়ে গিয়েছেন। তখন সবাই ওনাকে প্রশ্ন করতে থাকেন, তখন আর যতটুকু মনে আছে সব কিছু খুলে বলেন। পরের অংশ উনি ওনার ছেলের কাছ থেকে শুনতে পান যে ওনার স্ত্রী যখন দেখতে পান যে অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপর উনি আসছেন না, তখন ওনার বড় ছেলে এবং ওনার চাচার ছোট ভাইকে নিয়ে খুঁজতে পাঠানো হয়। অনেক খোঁজাখুঁজির পর যখন পাওয়া যাচ্ছে না, তখন তো ওনারা অনেক চিন্তায় পড়ে যান। ওদের হাতে ছিল 3 ব্যাটারি চালিত টর্চ লাইট, ওটা দিয়ে ওনারা খুঁজছেন। অনেক খোঁজাখুঁজির পর ওই ছোট ভাইয়ের মনে হয় যে ভাই তো মাছ ধরার ওই দিকেও যেতে পারে, তাই ভেবে ওই দিকে খুঁজতে যায়। ওখানে দেখা যায় যে কেউ নাই। এদিক ওদিক লাইট মারতে মারতে লাইট যায় খালের ওই পারে শ্মশানের দিকটাতে। তখন দেখতে পাওয়া যায় কেউ একজন পড়ে রয়েছে। এটা দেখেই ওই ছোট ভাই মনে করেন যে আরে এটাই হয়তোবা মুক্তার ভাই। এই ভেবেই দ্রুত তালের যে ডোঙা রয়েছে, এক ধরনের নৌকা, তাল গাছ দিয়ে ওই ধরনের একটা ডোঙা বা নৌকা তৈরি করা হয়, ওইটা নিয়ে খালের ওই দিকটাতে যাওয়ার চেষ্টা করেন, কারণ ওখানে তো পানি ছিল। গিয়ে দেখেন সত্যি তো এটা মুক্তার চাচা, অর্থাৎ ওনার মুক্তার ভাই উল্টো হয়ে শুয়ে আছে। পিঠের একই অবস্থা, 3টা করে 6টা দাগ পিঠে বসে রয়েছে। আর এক পাশ দিয়ে ঢুকে মনে হচ্ছে আর এক পাশ দিয়ে বেরিয়ে গেছে, যেভাবে ওই পাখির যে নখটা ছিল সামনের দিকটা বাঁকানো ছিল, যেদিকে ঢুকিয়েছে অন্য দিক দিয়ে ফুরে বের হয়ে গেছে। তো এইরকম ক্ষত ছিল সেখানে। তো যাই হোক, ওখান থেকে তাকে তুলে আনা হয়। কবিরাজ বাইরে থেকে আনা হয়নি, কারণ এই মুক্তার চাচার বাবাই টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনি ঝাড়ফুঁক করেন। 3 দিন পর নাকি চাচার জ্ঞান ফিরেছিল।
সবাই চিন্তা ভাবনা করে দেখলেন এটা তো কোনো স্বাভাবিক বিষয় নয়। 4 গ্রাম পরে একজন হুজুর ছিলেন, উনি অনেক পুরনো একটি মসজিদের ইমামও ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তো আশেপাশের অনেক দূর থেকে লোকজনের কাছে আসতো, তবে ওনার যেখানে মসজিদটা ছিল ওর আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি ছিল না। হুজুর মানুষের সাথে খুব একটা বেশি কথা বলতেন না, সবসময় জিকির আজগার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ওনার মসজিদের পাশে একটা ঘর ছিল, সেখানে বসতে বলেন। হুজুর এশার নামাজের পর রুকিয়া শুরু করবেন আর কি, এমন কথাই বলেন। তো হুজুর নামাজ পড়ে সব কাজ শেষ করে রুমে আসেন, এসে একটি ব্যাগ নেন, সেখান থেকে সাদা এক ধরনের পাউডার বের করে দুটো বৃত্ত করেন, সেই বৃত্তের মাঝে মুক্তা চাচাকে রেখেছেন, অন্য বৃত্ততে হুজুর বসেছেন। এরপর উনি রুকিয়া শুরু করেছেন। ওই জিনটাকে চাচার উপর ভর করানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পুরো রুমটা হঠাৎ করে আষ্টে গন্ধ হয়ে যায়, বোঝা যায় ওই জিনটা এসেছে। এসেই তো হুজুরকে সালাম দেয়, হুজুর সালামের উত্তর দেয়। হুজুর জিজ্ঞেস করে তুমি কেন এই মানুষটাকে কষ্ট দিয়েছ? এটা জিজ্ঞেস করতে জিনটা হু হু করে কেঁদে ফেলে, বলতে থাকে আমরা 2 ভাই, আমরা বিলের আশেপাশেই থাকি, আমরা সাধারণত মাছ খাই, পারতপক্ষে কারো ক্ষতি টতি করি না। এই মুক্তার অনেক ভালো মাছ ধরতে পারে, তা আমার ছোট ভাই মাছের লোভ সামলাইতে পারে নাই, সে ওর আর এক চাচাতো ভাইয়ের রূপ ধরে ওকে ডেকে নিয়ে আসে মাছ খাচ্ছে। তো এক পর্যায়ে আমার ভাইকে তো মুক্তার দেখে ফেলে সে কি করছে, ট্যাটা দিয়ে আঘাত করে, আর ওইখানে আমার ভাইটা মারা যায়। এখন আমার ভাই ছিল একটা, আমি তো একা হয়ে গেছি। এখন আমার ছোট ভাইয়ে, আমি বড় ভাই হিসাবে কিভাবে ছোট ভাইয়ের মৃত্যুটা সহ্য করবো বলেন তো? আমার তো আর কেউ নাই, আমি একা, আমার কোনো পরিবারও নাই, আমার ভাইয়েরও কোনো পরিবার নাই, এখন আমি একা হয়ে গেলাম। এখন কি হবে আমার? আমি মূলত আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে ওকে আক্রমণ করেছি, ওকে তো আমি মেরেই ফেলতাম, কিন্তু কে যেন আবার লাইট নিয়ে আসতেছিল, এই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। এবার বলেন হুজুর, ও কি শাস্তি পাওয়ার যোগ্য নয়? ও এখান থেকে দৌড়ে পালিয়ে না গিয়ে কেন আমার ভাইকে এইভাবে ট্যাটা দিয়ে আঘাত করলো? আমার ভাই কি ওকে আক্রমণ করছিল? ও তো মাছই খাচ্ছিল। হুজুর সবকিছু শুনে দীর্ঘশ্বাস ফেলেন, বলেন যে আসলে ও তো আতঙ্কিত হয়ে কাজটি করেছে, যা হবার তো হয়ে গেছে। তোমার ভাইয়ের হায়াত আল্লাহ তাআলা ওইটুকুই রেখেছিলেন, তোমার আর বিচার করার দরকার নাই। ওর অপরাধ যদি আল্লাহ মনে করেন তাহলে ওকে শাস্তি দিবেন, তুমি ওকে ক্ষমা করে দিও। এটা শুনে ওই জিনটা কাঁদতে থাকে এবং বলে যে ওকে কি ক্ষমা করা উচিত, আমাকে বলেন, আমার তো ইচ্ছা করছে ওকে আমি মেরেই ফেলবো। তখন হুজুর অনেক অনুরোধ করতে থাকেন, তখন ওই জিনটাও রাজি হয় না, যেতে রাজি হচ্ছে না। আবার হুজুর এই জিনটাকে শাস্তি দিতে পারছিলেন না, কারণ তাকে শাস্তি দেওয়াটাও হুজুরের কাছে অন্যায় বলে মনে হচ্ছে। হুজুর একটা কাজ করেন, এই যে মুক্তা চাচা তার ছেলেকে ডেকে নিয়ে আসেন, এসে বলেন যে এই দেখো ওর একটা বাচ্চা আছে, এখন তুমি যদি দেখে মেরে ফেলো ও তো এতিম হয়ে যাবে, বাচ্চার দিকে তাকে ওকে মাফ করে দাও। এরপর জিনটা কিছুটা নরম হলো, বলে যে আচ্ছা আমি ওকে মাফ করে দিব, যেহেতু ওকে আমি ক্ষতি করার একটা নিয়ত করছি, একটা সাদাকা দিয়ে দিবেন। সেটা কি? খাসি জবাই করে গরিবদের খাওয়াতে হবে, আর খাসি হবে জোড়া খাসি। এই একটা সাদাকাই আপনারা দিয়ে দিবেন, গরিব মানুষদেরকে খাইয়ে দেবেন, তাতেই আমার ভাইয়ের রূহ যেন শান্তি পায়। এরপর জিনটা চলে যায়, সেই অনুযায়ী কাজ করা হয়। জোড়া খাসি আল্লাহর নামে কুরবানি দিয়ে সেই খাসির মাংস গরিব দুঃখীদের মধ্যে খাইয়ে দেওয়া হয়। এরপর আল্লাহর রহমতে চাচার সাথে আর কোনো সমস্যা হয় নাই, তবে সেই আক্রমণের দাগটা চাচার পিঠে রয়েই যায়। 2016 সালে চাচা স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে ঘটনার আকস্মিকতায় আমরা তো অনেক কাজই করে ফেলি, যেমনটা মুক্তা চাচা করেছিলেন। তবে আল্লাহর রহমতে এই বিপদ থেকে উনি মুক্তি লাভও করেছিলেন। ওই জিনটা বুঝতে পেরেছিল, যার কারণে সে চলে গিয়েছে, আর কোনো ক্ষতি করেনি। তবে সবাই যে বুঝবে বিষয়টা কিন্তু এরকম না। আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, কোনোভাবেই বোঝানো যায় না, সে মারবেই এবং মেরেও ফেলেছে। তো এক একজন তো আসলে এক এক রকম। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি সাইদ ভাইকে, সুদূর প্রবাসে থেকেও এত কষ্টের মধ্যেও ঘটনা লিখে পাঠিয়েছেন। এই জন্য আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়।
প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ হাসান মাহমুদ। ওনার বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের বালুরচর বাজার নামক গ্রামে। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন ওমানের মাস্কাটের আল বারকা নামক এলাকায়। এটি আমাদের চ্যানেলে পাঠানো ওনার প্রথম ঘটনা। তো ঘটনাটি মূলত ওনার ছোট ভাই খোরশেদ এবং ওনার মামা দুঃসম্পর্কের মামা, যার নাম হচ্ছে মানিক, ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি ওনার নিজ বাড়িতেই ঘটেছে। তো বাড়ির বর্ণনাটা আমরা একটু দেই, তাহলে লিসেনারদের বুঝতেও সুবিধা হবে। ওনাদের বাড়িটা মেইন রাস্তার পাশে, ওনাদের বাড়ির পেছনে রয়েছে মেইন রাস্তা, আর ওনাদের বাড়ির সামনে রয়েছে একটি নদী, সেটা তেমন বড় না আবার খুব ছোটও না। ওনাদের বাড়ি থেকে 10 থেকে 15 গজ গেলেই মূলত ওই নদীটা পড়ে যায়। নদীর পাড়েই রয়েছে একটি বাঁশঝাড়, তার থেকে একটু দূরে আরেকটি বাঁশঝাড় রয়েছে। অবশ্য ওই বাঁশঝাড়টা পাশের বাড়ির আর কি। তো চলুন ঘটনায় যাই। ঘটনার সময়কাল 2013 বা 14 সাল হবে। তখন মরিচ পেকে যাওয়ার সিজন ছিল। তো পাকা মরিচেরও কিন্তু একটা বাজার রয়েছে। আমরা সবসময় কাঁচা মরিচ যেটা দেখি সেটা তো আছেই, মরিচ কিন্তু অনেক সময় পাকানোর জন্য রেখে দেওয়া হয়। তো যখন মরিচ পাকার সিজন থাকে তখন অনেকেই মরিচ খেতে মরিচ তুলতে থাকেন। বিশেষ করে গ্রামের মহিলারা মরিচ তোলা নিয়ে খুব বিজি থাকেন। ওই সময় তো অনেক মরিচ হয়ে থাকে, বিশেষ করে ওনাদের ওই এলাকায় প্রচুর মরিচ হয়। এই কারণে এই যে হাসান ভাইয়ের আম্মু মরিচ তোলায় বেশ ব্যস্ত ছিলেন। আর এই কারণে ওনার আম্মু সকাল 6টার সময় খেতে চলে যেতেন, আবার বিকাল বা পরন্ত বিকেল বা সন্ধ্যা লাগবে ভাব এমন সময় আসতেন। যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আসতেন আর মরিচ খেতে থাকার কারণে সারা গায়ে বিভিন্ন ধরনের ধুলো বালি ময়লা তো লাগেই। আর মরিচ ক্ষেতের মধ্যে কিন্তু মারাত্মক গরম লাগে। যারা মরিচ ক্ষেতের মধ্যে ঢুকেছেন তারা বুঝতে পারবেন, কারণ মরিচ থেকে এক ধরনের তাপ নির্গত হয়। যারা মরিচ খেতে গরমের সময় মরিচ তুলতে যান তারা বুঝতে পারবেন যে মরিচ তোলার সময় কি ভয়ঙ্কর রকমের একটা অনুভূতি হয়। এই কারণে মরিচ তোলার পর গোসল না করে আসলে মানুষ পরিপূর্ণ শান্তি পায় না। ওনাদের বাড়ির পাশেই তো নদী। তো ওনার আম্মু কি করতেন, ওই আসার সময় ওইখানে গোসল করে তারপর ঘরে ঢুকতেন। আর এই যে হাসান ভাই, ওনার তো ছোট ভাই ছিল খোরশেদ, আর যে মানিক মামা, ওনারা কি করতেন, দিনের বেলা গোসল করতেন না। ওই যে সন্ধ্যার সময় আবার কি ওই নদীতে একটু পানি বেশি আসতো নাকি, জোয়ার ভাটা হোক যে কারণেই হোক, তো ওই সময় গোসল করতে নাকি ভালো লাগতো। আর যেহেতু ওনার আম্মু সন্ধ্যার সময় ওই সময় গোসল করতেন, এই জন্য ওনারা ওই সময় আসতেন আর কি। সবার বয়স কম। এখন হয়েছে কি, ওই একদিন সন্ধ্যার দিকে ওনারা সবাই গোসল করতে নেমেছেন। তখন এই যে হাসান ভাই, তার ছোট ভাই খোরশেদ আর ওই যে মানিক মামা, তিনজনই সাঁতার কাটছেন। আর ওনার আম্মু সারাদিন কাজ করছে, তাই অল্প সময় গোসল করে দ্রুত বাসার দিকে চলে যান, কারণ আবার রান্না বাড়া করতে হবে। এদিকে ওনার মা যে চলে গেছেন এটা কিন্তু এই হাসান ভাইয়ের ছোট ভাই খোরশেদ খেয়াল করে নাই। মানিক মামা অবশ্য খেয়াল করেছিল। তো ওনারা তো সাঁতার কাটতে কাটতে অন্ধকার হয়ে গেছে, চারদিকে বাড়ি যাওয়ার জন্য নদী থেকে উঠবেন এমন সময় ওই যে বাঁশঝাড়ের কথা বললাম, যেটা ওনাদের পাশের বাড়ির বাঁশঝাড় আর কি, ওইখান থেকে দেখা যাচ্ছে একজন মহিলা, এটা এই হাসান ভাইয়ের আম্মু আর কি, ওরকমই দেখা যাচ্ছে। খোরশেদ যে তার নাম ধরে, এই খোরশেদ, এই খোরশেদ, তাড়াতাড়ি ওঠ, এদিকে আয়, এদিকে আয়। হঠাৎ করে মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ এই দুজন হাত চেপে ধরে। কারণ ওই সময়ে এই হাসান ভাই এবং খোরশেদ দুজনে কিন্তু উঠে ওই বাঁশঝাড়ের দিকে যাওয়া শুরু করেছে। আর মানিক মামা হাত চেপে ধরেছেন এই কারণে, উনি তো দেখেছেন যে ওনাদের মা, বিশেষ করে এই যে খোরশেদ এবং হাসান ভাইয়ের মা, উনি তো আরো আগে বাড়ি চলে গেছেন। আর এই বাঁশঝাড়টা পাশের বাড়ির, এই সময় তো ওনার এই বাঁশঝাড়ের দিকে যাওয়ার কথা নাই সন্ধ্যার সময়, এই জন্য হাত চেপে ধরেছেন। আর ওই সময় আবার দূর থেকে এই হাসান ভাইয়ের আম্মু আবার চিৎকার করে বলছেন, এই কিরে, এতক্ষণ হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, এখনো তোর গোসল হয়নি, তাড়াতাড়ি বাড়িতে আয়। যখনই ওনার আম্মু বাড়ি থেকে কথা বলেছে তখন তিনজনই মারাত্মক ভয় পায়। আর ওই যে বাসার ওইদিকে তো এই হাসান ভাইয়ের মায়ের মতো করে একজন দাঁড়িয়েছিল ওই রূপ ধরে। তখন নাকি ওই মহিলার দিকে যখনই ওনারা তাকিয়েছেন
যতটুকু আলো তখন ছিল, তখন দেখা গেল ওই মহিলাটা ভয়ঙ্করভাবে হাসছে। মুখটা মনে হচ্ছে হাসতে হাসতে অনেক বড় হয়ে গেছে, আর চেহারাটাও পরিবর্তন হয়ে গেছে। তখন এই মানিক মামা এই হাসান ভাই এবং খোরশেদ দুইজনকেই দ্রুত হাত ধরে চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড় দিয়েছেন। বাড়িতে চলেও আসছেন, বাড়ি তো কাছেই ছিল, অল্প কিছু মুহূর্তের মধ্যে ওনার বাড়িতে চলে আসছেন। তো হাসান ভাইয়ের আম্মু দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন, কি হয়েছে কি হয়েছে? তখন মানিক মামা বলেন যে না কিছু না, কুকুর দেখে ভয় পাইছি। তো ওই সময় যদি এই বিষয়টা বলা হয় তাহলে সন্ধ্যার দিকে বা পরন্ত বিকেলে আর ওনাদেরকে নদীতে গোসল করতে যেতে দেবে না, এই জন্য মানিক মামা ওই সময় কিছু বলেনি। আর মানিক মামা বলে দেন শোন, এখনই কিন্তু কিছু বলিস না, তাহলে কিন্তু আমরা আর এই সন্ধ্যার সময় গোসল করতে পারবো না। তো ওনারাও কিছু বলেন নাই ওই সময়ের মতো, তো খাবার দাবার খেয়ে ঘুমায় গেছেন। পরের দিন এই হাসান ভাই এবং খোরশেদ এই দুই ভাইয়ের শরীরে মারাত্মক জ্বর আসছে। তো ওনার মা মনে করেছেন কি সন্ধ্যার সময় গোসল করেছে এই জন্য জ্বর আসছে, এই জন্য দুই ভাইকে ওষুধ খেতে দিয়েছেন, কিন্তু জ্বর কমছে না। মানিক মামা কিন্তু একদম সুস্থ ছিলেন, ওনার জ্বরটার কিছুই হয় নাই। এর পরের রাত্রে ঘটা আরেকটা ঘটনা, সেটি হলো এই যে মানিক মামার সাথে ঘটনাটি ঘটেছিল, মানিক মামার যিনি মা অর্থাৎ হাসান ভাইয়ের নানি, এই হাসান ভাইয়ের নানি কি করেছে, উনি ডেকে তুলেছে। নানি ওয়াশরুমে যাবেন এই জন্য মানিক মামাকে ডেকে তুলেছেন। তো ওয়াশরুমগুলো তো গ্রামের ঘরের বাইরে থাকে, আর রাতের বেলা যেতে হলে কাউকে ডেকে নিয়ে যায়, তো মানিক মামাকে ডেকেছেন। তো নানি উঠে ওয়াশরুমে গেছেন, মানিক মামা বাইরে দাঁড়িয়ে আছেন। তো নানি যখন ওয়াশরুমে গেছেন তখন মানিক মামারও ওয়াশরুমে যাওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তখন নানিকে বলছে যে ও মা তুমি কখন বের হবা? তখন নানি বলছেন যে একটু পরে বের হবো, তুই এক কাজ কর, তুই পাশে কোথাও যা। তখন আবার এই মানিক মামা কি করছেন, উনি হাঁটতে হাঁটতে কি মনে করে বাড়ির পেছনের রোডের অন্য পাশে একটা বিল রয়েছে ওই দিকে গেছেন। এত দূরে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু কেন জানি উনি ওই দিকে চলে গেছেন। উনি যখন ওই দিকে গেছেন তখন হঠাৎ করে উনি দেখতে পান যে দূরে একটি ক্ষেতের পাশে হুবহু এই হাসান ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে আছে। তিনি ভালো করে তাকে দেখেন, আরে এটা তো হাসানই। আর ওই সময় নাকি এই হাসান ভাই মানিক মামাকে ডাকছেন, ও মানিক মামা, ও মানিক মামা, এদিকে আসো এদিকে আসো, এইভাবে ডাকছে। এটা দেখা মাত্রই মানিক মামা ভয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। এদিকে নানি ততক্ষণে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন। মানিক মামার চিৎকার শুনে বলছে কি হয়েছে রে তোর? তখন মানিক মামা বলছেন যে আমি তো হাসানকে দেখছি বিলের মাঝে। তখন নানি বলে আরে কি বলিস, ও ছোট মানুষ এত রাত্রেবেলা এখানে কি করবে? তখন নানি মামাকে নিয়ে সরাসরি এই হাসান ভাইদের বাড়িতে আসছেন, এসে ডাকছেন। তো হাসান ভাইয়ের আম্মু দরজা খুলে দিয়েছেন। তখন নানি বলছেন যে এই হাসান কোথায়, ডাকো তো। এই মানিক তো ভয় পাইছে, এখন হাসানকে না দেখালে ওর ভয় তো কাটবে না। তখন হাসান ভাইয়ের আম্মু বলছে ও তো ঘুমাচ্ছেই। তখন মানিক মামাকে ওই নানি বলতেছে যে দেখ হাসান ঘুমাইতেছে, তুই ভুল দেখছিস। এটা শুনে কিছুতেই তো বিশ্বাস করে না মানিক মামা, বলে না আমি ঠিকই দেখছি। শেষ পর্যন্ত মানিক মামা নিজের চোখে দেখে আসছেন যে হাসান ভাই ঘুমাচ্ছে। তো দুইবার এরকম ঘটনা ঘটলো। এরপর যখন সবকিছু বলা হয় তখন ঝাড়ফুঁক করানো হয়। হাসান ভাইয়ের বাবা টুকটাক ঝাড়ফুঁক করতেন, যদিও বা ওনার বাবা এখন বেঁচে নেই। করোনাকালীন স্বাভাবিকভাবেই নাকি ওনার বাবা মারা গিয়েছে, ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন। তো ওনার বাবা 3 দিন ঝাড়ফুঁক করেছেন, এরপরে আল্লাহর রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা ওনাদের সাথে হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আসলে গ্রামে অনেক ধরনের ঘটনাই ঘটে যায়, বিশেষ করে রাতের বেলা বাইরে বের হলে অনেক ঘটনাই ঘটে। আর সন্ধ্যার সময় যে ঘটে এটাও কিন্তু এই ঘটনায় প্রমাণিত হলো। ওই সময় যদি আল্লাহর অশেষ রহমতে ওই মানিক মামা ওই দুজনের হাত চেপে না ধরতেন, আর ওই দুজন যদি ওই সময় বাঁশ ঝাড়ের দিকে চলেই যেত নিজের মা মনে করে, তখন কি ভয়ঙ্কর অবস্থাই না হতো। এই ঘটনা যখন ঘটে তখন হাসান ভাইয়ের বয়স ছিল 8 কি 9 বছর, আর ছোট ভাই খোরশেদ তার বয়স ছিল 6-7 বছর, আর মানিক মামার বয়স ছিল 13-14 বছর এরকম। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন।
ওনার বাড়ি রংপুর জেলার রংপুর সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের হাজিরহাট মেট্রোপলিটন থানার অধীনে, গ্রামের নাম রণচণ্ডী চৌরাপাড়া। চলুন ঘটনায় চলে যাই। এই জালাল ভাইয়ের বাবা উনি একটি বেকারিতে কাজ করতেন। প্রতিদিন সকালে যান, রাত 11টা-12টার দিকে আবার ফেরত আসতেন বাসায়। শীতের দিন কিন্তু হাট বাজারে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে আমরা দেখতে পাই, যে অনেকেই ভাপা পিঠা তৈরি করছেন, তারপর চিতই পিঠা, হরেক ধরনের ঝাল ভর্তা। অনেক সময় শীত লাগলে এই ধরনের ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খেলে কিন্তু শরীর দিয়ে ঘাম ছুটে যায়। এই জন্য কিন্তু আরও বেশি করে গরম লাগানোর জন্য ওই সময় অনেকে এই ধরনের পিঠা খেয়ে থাকেন। এটা বাংলাদেশে দেখা যায় যে শীতকালে বিভিন্ন জায়গায় পিঠা তৈরি করে বিক্রি করা হচ্ছে। তো রাতের বেলা উনি যখন ফিরছিলেন, অর্থাৎ জালাল ভাইয়ের বাবা যখন ফিরছিলেন দোকান থেকে, তখন উনি বেশ কিছু তেলে ভাজা পিঠা কিনে বাসায় আসছিলেন। তো হাজিরহাট বাজার থেকে ওনাদের বাড়িতে আসার সময় বড় একটা কবরস্থান এবং কবরস্থানের সাথে একটি বড় হাফিজিয়া মাদ্রাসা পার হয়ে আসতে হয়। সঙ্গত কারণে মাদ্রাসার নামটি উল্লেখ করেন নাই। তো রাত তো বেশ হয়ে গেছে, শীতকাল। জালাল ভাইয়ের বাবার সাথে আরও একজন লোক ছিল, ওনারই পরিচিত। তার বাসা আবার জালাল ভাইদের গ্রাম থেকে আরও কয়েক কিলোমিটার সামনে যেতে হবে। তো হাজিরহাট বাজার থেকে 1 কিলোমিটার আসলে সেখানে একটি মাইল পোস্ট রয়েছে। অনেক জায়গায় লেখা থাকে না যে এই জেলা এত কিলোমিটার, অমুক জেলা এত কিলোমিটার, অনেকে এটাকে মাইল মিটার বলে বা মাইল পোস্ট বলে। তো এই মাইল পোস্ট থেকে 200 মিটার পশ্চিম দিকে কিছু আবাদি জমির সাথে একটা বড় গাছের বাগান ছিল। এই বাগানটা এমন যে দিনের বেলাতেও মানুষজন খুব একটা ঢুকতো না। ওই মাইল পোস্টের সাথে পাকা রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা গেছে। ওই রাস্তাটাকে ওনাদের ওইদিকে বলা হয় তিপ্তি। তিপ্তি, এই তিপ্তি এমন একটি জায়গা যেখানে কি মাঝে মাঝে কেউ কলা মিষ্টি বিভিন্ন ধরনের জিনিস নাকি রাতের বেলা রেখে যেত, কেউ ভোগ হিসাবে রেখে যেত আর কি। তো জালাল ভাইয়ের আব্বা এবং ওনার আব্বার সাথে যে একজন আছে, ওনারা যখন এই তিপ্তির কাছে গিয়েছে তখন ওরা দেখেন যে বিশাল বড় একটা সাপ শুয়ে আছে ওখানে, ঠিক পাকা রাস্তার শেষ প্রান্ত থেকে ডান দিকে যে রাস্তা গেছে সেই রাস্তা পর্যন্ত। ওনারা দুইজন তো ভয়ে একদম সোজা হয়ে দাঁড়িয়েছেন, দৌড়ও দিতে পারছেন না। ওনাদের এমন একটা অবস্থা হয়েছে, প্রায় 1 ঘন্টা ওইভাবে দাঁড়িয়ে আছেন। কোনো লোকজন ওই সময় অন্য দিক থেকে আসছেও না, এদিকে যাচ্ছেও না। আর ওই সাপটা নিঃশ্বাস নিচ্ছে, ফস ফস আওয়াজও হচ্ছে। আমরা যেভাবে নিঃশ্বাস নেই, একজন নিঃশ্বাসের আওয়াজ কিন্তু হয়। সাপ নিঃশ্বাস নিলেও কিন্তু এক ধরনের ফস ফস আওয়াজ হয়, ওই রকম শব্দ ওনারা শুনতে পাচ্ছিলেন। হঠাৎ করে নাকি পেছন থেকে এই জালাল ভাইয়ের আব্বার নাম ধরে কেউ একজন বলে ওঠে যে এই পিঠা দিয়ে যা। সমস্যা হলো ওই জায়গাটা কিন্তু ফাঁকা, কিন্তু ওখানে শুধু একটা বাড়িই ছিল। ওই বাড়ির লোকটা আবার পিঠা বানাতো। পেছন দিকে যখন তাকিয়েছেন, এই ডাক শুনে দেখে পেছনেও কেউ নাই। তারপর যখন সামনের দিকে তাকিয়েছে, এখন দেখে সামনে যে সাপটা ছিল সেটাও নাই। এরপর ওনার আব্বা বাড়িতে চলে আসেন, আর সাথে যিনি ছিল উনিও ভয়ে ভয়ে বাড়িতে চলে যান আর কি। তো ওই সময়ে ওনাদের বাড়িতে একটা সাদা কালো টেলিভিশন ছিল। ওই সময় শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো, এই বিটিভি ছাড়া তাদের এন্টিনাতে শুধু একটা হিন্দি চ্যানেল ধরতো। রাত 10:30টার দিকে নাকি একটা হিন্দি সিনেমা হতো ওই চ্যানেলে প্রতিদিন। তখন এই জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই যিনি ওই সময় ওই বাড়িতে ছিলেন, তো ওনারা ওই সময় হিন্দি সিনেমাটা দেখছিলেন। ওই সময় জালাল ভাইয়ের মা এবং ওনার ছোট 2টা বোন ঘুমাচ্ছিলেন। তো ওনার আব্বা যখনই ওনাদেরকে গেটটা খুলতে বলে, তখনই ওনার মা ঘুমের ভিতরেই বলছে, মানে ওনার আব্বার নাম ধরে, একরামুল তুই কি নিয়ে আসছিস? এত করি তো কোনো একটা পিঠা দিলু না। আঞ্চলিক ভাষায় আর কি, রংপুরের যেই ভাষা আর কি, ওইভাবে বলছে, তোকে এত করে বললাম একটা পিঠাও দিলি না। অথচ ওনার মা কিন্তু ঘুমের মধ্যে, তার কিন্তু জানার কথা না যে জালাল ভাইয়ের আব্বা কি কিনে নিয়ে আসছেন। এরপর ঘুমের মধ্যেই
জালাল ভাইয়ের আব্বাকে ওনার আম্মা খুবই উচ্চ স্বরে গালি দিচ্ছে। ঘটনা কিন্তু 2003 সালের কথা বলছি আর কি। তো এই ঘটনায় তো জালাল ভাই এবং ওনার ফুফাতো ভাই খুব অবাক হয়ে সবকিছু শুনছেন, দেখছেন যে কি ঘটনা কি হচ্ছে। এরপর তো জালাল ভাই গেট খুলে দিয়েছেন। এরপর ওনার ফুফাতো ভাই জালাল ভাইয়ের মাকে গিয়ে বলছে যে কি হয়েছে, এভাবে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন জালাল ভাইয়ের আব্বা দৌড়ে এসে জালাল ভাইয়ের মাকে ধরেছেন, আর ওই ফুফাতো ভাইকে বলছেন যে এই জালাল ভাইয়ের বড় আব্বা বলে তাকে অভিহিত করেন, তাকে ডেকে নিয়ে আসতে। এদিকে ওনার বড় আব্বা এসে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন যখন, তখন জালাল ভাইয়ের মা চুপ করে যান। ওই রাত ওভাবেই চলে যায়। পরদিন সকালবেলা ওনার আব্বা জালাল ভাইয়ের নানা ভাইকে ডেকে নিয়ে আসেন। জালাল ভাইয়ের নানা কিন্তু আবার কবিরাজ, বিভিন্ন সূরা পড়ে সুতার মধ্যে ফু দিয়ে হাতে বেঁধে দেয়। ওই সময় জালাল ভাই পড়তেন স্থানীয় ব্র্যাক স্কুলে ক্লাস 4-এ। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলতো এটা। তো উনি সকালে স্কুলে যান, স্কুল ছুটি হলে উনি এবং ওনার গ্রামের প্রায় 4 থেকে 5 জন একসাথে যারা ওই স্কুলে পড়তেন আর কি। তো যেইখানটাতে এই জালাল ভাইয়ের আব্বা সাপ দেখেছিলেন, ওই দিক দিয়ে যাচ্ছেন, তার পাশে একটা বাড়ি ছিল। আমরা শুরুতে বলেছিলাম যে ওই সাপ যেখানে ওনারা দেখেছিলেন ওখানে অন্য কোনো ঘর বাড়ি ছিল না, একটা বাড়ি ছিল। ওই বাড়ির লোকজন পিঠা বানাতো, তো ওনারা ওই বাড়িতে পিঠা খাওয়ার জন্য গিয়েছেন। টাকার বিনিময়ে পিঠা ওনারা বিক্রি করেন আর কি। তখন কিন্তু এই জালাল ভাই বুঝতে পারেন না যে এই জায়গাতেই ঘটনা ঘটেছিল। পিঠাটিটা খেয়ে যখন জালাল ভাই বাড়িতে গিয়েছেন, তখন জালাল ভাইয়ের মা ওনাকে প্রচণ্ড জোরে বিশ্রীভাবে গালিগালাজ করতেছেন। গালি দিতেই তো ওনার সামনে আসেন এবং ওনাকে মারার জন্য তেড়ে আসছেন, কিন্তু মারছেন না। মারার জন্য তেড়ে আসছেন কিন্তু মারছেন না। তখন গ্রামে সবাই চলে আসছে, কি হয়েছে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কেন? তখন বোঝা গেল যে জালাল ভাইয়ের মায়ের শরীরে জিন ভর করেছে। তারপর সকলে মিলে ওনার মাকে ধরেছেন, চেপে ধরেছেন। আর তখন জালাল ভাইয়ের মা বলে ওঠে, একরামুলকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখাইলাম পিঠার জন্য, সে আমাকে পিঠা দিল না, আর এখন ওর ছেলে পিঠা খাইছে, পিঠা নিয়ে আসছে, আমাকে কেন ওরা পিঠা দিল না? আসলে এই ধরনের কথাবার্তা শুনে জালাল ভাই তো অবাক হয়ে গেছেন যে পিঠার কথা তার মা জানলো কিভাবে। বুঝতে পারছেন এটা তো তার উপর জিন আসর করেছে। এখন লোকজন আশেপাশে যারা ছিল তারা বলতেছে, আচ্ছা পিঠা তো খাইছে, এখন এটা সমাধান কি বলো, মানে ওই জিনের কাছেই বলছে। তখন ওই জিন বলছে যে একটা রসুন খেয়ে 1 গ্লাস পানি খাও। তখন জালাল ভাই সেটাই করেন, মানে 1 কোয়া রসুন খান, একটা রসুন বলতে 1 কোয়া রসুন খান, উনি পানি খান। তারপর দেখলো ওনার মা সব মানে একদম ঠিক হয়ে গেছে আর কি। রাতের বেলা জালাল ভাইয়ের নানা আবার আসছেন, আরও কিছু রুকিয়া করেন। ওই রাত্রে একদম স্বাভাবিক ছিলেন ওনার মা। পরের দিন পাশের গ্রামে এক মহিলার বাড়িতে কাপড় সেলাই করানোর জন্য ওনার মা গিয়েছেন। এখন ওনার মা ওখানে থাকতেই এই জালাল ভাইয়ের যেই ছোট বোন পাশের বাড়ির এক দাদিকে ওনাদের কিছু চাল লুকিয়ে বিক্রি করেছেন। ওই দাদি এসে বলছেন যে কিছু চাল দে, টাকা দিচ্ছি। এদিকে মা বাড়িতে নাই, চিন্তা করছেন দেই না একটু চাল, আমার হাতে 2টা টাকা আসবে, ওই চিন্তা করে বিক্রি করেছেন আর কি। এটা কিন্তু ওই দাদি আর ওনার বোন ছাড়া আর কেউ জানার কথা না। কিছুক্ষণ পর ওনার মা যখন বাড়িতে আসছেন, আসা মাত্রই বলছে তার বোনকে, হ্যাঁ কেন রে, চাল দিছিস কেন, চাল বিক্রি করলি কেন? তখন ওনার বোন এত ভয় পাইছেন, সে তো কিছু বলতেছে না ভয়ে। এদিকে এই জালাল ভাই আবার কি করতেন, লুকিয়ে লুকিয়ে ওই দাঁতে গুল লাগাতেন। আমরা দেখি যে গ্রামে অনেকেই গুল লাগায়, জর্দা খাওয়া দেখেছি, তারপর গুল দাঁতের সাথে ডলে রাখে। পেস্টের আমরা যখন যদি আঙ্গুল দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, আঙ্গুলের মাথার উপরে পেস্ট নিয়ে, তখন যেভাবে আমরা করি ওইভাবে কিন্তু গুল লাগায়, আপনারা অনেকে সেটা দেখেছেন। তো এই জালাল ভাই কিন্তু আগে দাঁতে গুল লাগাতেন। ওই দিন তার মাও বলছে, এই জালাল তুই দাঁতে গুল লাগাস, সবার সামনে সেটা বলতেছে। এখন জালাল ভাই চিন্তা করছেন, আল্লাহ না করুক আর কোন কোন কথা যেন বলে দেয় তার বদ অভ্যাসের কথা। আসলে এসব বিষয় তো তার মা জানার কথা না, এইভাবেই উনি বলছিলেন। তো ওনার নানা বুঝতে পারলেন যে ওনার ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। এরপর উনি আরেকজন কবিরাজকে নিয়ে আসছিলেন। রাতের বেলা ওই কবিরাজ রুকিয়া করে জালাল ভাইয়ের মায়ের উপর ওই জিনকে হাজির করা এবং জিজ্ঞেস করে কেন এসব করছে, কি করলে যাবে।
তো জিনের আসলে তেমন কোনো চাহিদা ছিল না যে 2 কেজি মিষ্টি আর 1 কেজি দুধ রাতের বেলা ওই যে জায়গায় তৃপ্তি, যেটা 3 রাস্তার মোড়কে ওখানে তৃপ্তি বলে, ওখানে রেখে আসতে বলে। আসলে এই কাজটি করা হয়েছিল এবং তারপরে এই ঝামেলা আল্লাহর রহমতে শেষ হয়ে গিয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে যে সাপটা দেখেছিল আবার পেছন থেকে আরেকজন ডাক দিয়েছিল, এরপর থেকে ওই জিনটা চলে এসেছে বাড়িতে। তো মাঝে মাঝে আমরা দেখি এই পিঠা খাউড়ি টাইপের জিন যারা, এরা কিন্তু পিঠার সাথে সাথে মানুষের বাড়িতেও চলে আসে। এক্ষেত্রে করণীয় কি? স্থানীয় কিছু টোটকা রয়েছে, যেমনটা অনেকেই করেন। এই ধরনের খাবার বাইরে থেকে নিয়ে আসার পর অনেকে আগুনের উপর কিছুটা সময় একটু ঘোরান, অর্থাৎ আগুনের একটু তাপ দেন। অনেকে ধারণা করে এতে করে ওই জিনের প্রভাব যদি কিছু থেকে থাকে সেটা চলে যায়। তো এটা আসলে কুসংস্কার নাকি অন্য কোনো বিষয় এটা বলাটা মুশকিল। তবে এই ধরনের খাবার কিনে আনার ক্ষেত্রে আমরা যদি আয়াতুল কুরসি পড়ে এটাতে ফু দিয়ে রাখি, তাহলে আল্লাহর রহমতে এই খাবারে অন্য ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের এবারের থার্সডে নাইটের 160তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায় চলে এসেছি। এই ঘটনাটি ভুতুড়ে, এটা সত্য, কিন্তু এর মধ্যে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের চরম এক অবর্ণনীয় কষ্টের বিবরণ রয়েছে, যা আপনারা শুনলেই বুঝতে পারবেন। চলুন ঘটনাটি শুরু করি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন কুয়েত প্রবাসী ভাই। ওনার নাম মোহাম্মদ তারেক হোসেন। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভার 11 নং ওয়ার্ডে। উনি কুয়েতে গিয়েছিলেন, মোটামুটি চলছিলেন, উনি ফ্রি ভিসায় ওখানে গিয়েছিলেন। উনি ওনার কফিলকে বছরে বছরে টাকা দিয়ে বাইরে কাজ করেন। ঘটনাটি গত বছরের শীতের সময় হঠাৎ করে কুয়েতে কাজের খুব সংকট দেখা যায়। তখন অনেককেই পুলিশ ধরছিল, অনেকেরই কাগজপত্র ঠিকঠাক ছিল না। কাউকে ধরতে পারলে সাথে সাথে দেশে পাঠিয়ে দিত। এই কথার প্রেক্ষাপটে আমার একটা বিষয় মনে পড়ে গেল প্রিয় লিসেনার্স। আমার মনে আছে আমি যখন ফার্স্ট সৌদি আরবে গেলাম 2024 সালের জানুয়ারিতে, আমি যখন ফিরছিলাম তখন আমার সাথে একজন ব্যক্তি উঠলেন। তো উনি মূলত কুয়েত থেকে উঠেছিলেন। জাজিরা এয়ারলাইন্সের ট্রানজিটটা ছিল কুয়েতে। তো সেখান থেকে উনি যখন উঠলেন, আমি বললাম যে আপনি কি ছুটিতে বাড়িতে যাচ্ছেন? তখন উনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, হ্যাঁ, অনির্দিষ্টকালের ছুটি। আমি বললাম, অনির্দিষ্টকালের ছুটি মানে? তখন উনি জানালেন যে উনি কি কাজ করেন। কুয়েতে যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, এই ড্রেনেজ সিস্টেমের ভিতরে গিয়ে অনেক কাজ করতে হয়। এটা খুব কঠিন একটা কাজ। উনি এই কাজটি করেন। উনি যে টাকা আসলে বেতন পান তা দিয়ে নাকি ওনার ওখানে চলাই কঠিন। তারপরও পরিবারের মুখের দিকে তাকিয়ে চলতে হয়। জানালেন যে ওনার ছেলে মেয়ে দুজনই লেখাপড়া করেন, তার লেখাপড়া করছে, তাদের আবদারেরও শেষ নাই। কেউ নতুন নতুন ফোন চায়, কেউ এটা চায় ওটা চায়, কেউ আবার মোটরসাইকেলও চায়। ছেলে বলে মোটরসাইকেল কিনে দিতে হবে, মেয়ে বলছে যে তাকে নতুন একটা স্মার্টফোন কিনে দিতে হবে। তো উনি খুব আফসোস করে বললেন যে আসলে এখানে যে কী কষ্টটা করি, এটা যদি ছেলে মেয়েরা বুঝতো তাহলে কখনোই ওরা এই কাজগুলো করতো না। বাবার ইচ্ছার উপর ছেড়ে দিত। বাবা যদি মনে করে দেবে, না হলে দেবে না। তো উনি খুব আফসোস করে বলছিলেন এবং উনি বলছিলেন যে কুয়েতে কাজের খুব সংকট চলছে এখন, যার কারণে কোম্পানি থেকে আমাদেরকে ছুটি দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিমানের টিকিটটা কেটে দেওয়া হয়েছে, যদি আবার লাগে তখন তারা জানাবে, তখন চলে আসতে হবে। উনি জানালেন যে এখন যে দেশে গিয়ে কি করব, এই অল্প সময়ের মধ্যে কে কাজ দেবে, কখন ডাকবে তাও জানি না, এমন একটা অনিশ্চয়তার মধ্যে কোন কাজে যুক্ত হব, এরকমটা আফসোস করে উনি বলছিলেন। তো এই যে আমাদের তারেক হোসেন ভাই, ওনার কথা শুনেই এই বিষয়টা মনে পড়ে গেল, কারণ ওই সময়েরই কাছাকাছি ঘটনা আর কি।
গত বছরের জানুয়ারি, তো 2024-এর জানুয়ারি, কারণ ওই সময়ই আমি জানুয়ারি মাসেই আমি ফিরছিলাম বিমানে। তখন আমার মনে পড়ে কুয়েতের এয়ারপোর্ট থেকে ওঠা ওই ভদ্রলোকের সাথে যে কথা বলছিলাম, আমার পাশের সিটে বসে দীর্ঘ সময় আমার সাথে কথা হয়েছিল আর কি। তো যাই হোক, বুঝতেই পারছেন যে খুব একটা কঠিন অবস্থা ছিল ওই সময়টাতে। কেউ বাইরে বের হলেই পুলিশ তার আকামা চেক করতো, তখন ধরে দেশে পাঠিয়ে দিত। একদম দায় না ঠেকলে কোনো ভাই বাইরে বের হতো না ওই সময়। এখন কি অবস্থা আমি ঠিক বলতে পারবো না। তো যাই হোক, ওই সময়ে 5 মাসের মতো তারেক ভাই বেকার ছিলেন, হাতে কোনো কাজ নাই, এদিকে কেউ কাজ দিতে পারছে না, কিভাবে চলবেন উনি? এইভাবে ওনার এক ফ্রেন্ডের সাথে 4 মাসের মতো ছিলেন। এই 5 মাসের মধ্যে 4 মাসের মতো ওনার এক ফ্রেন্ডের সাথে ছিলেন। এখন বেকার তো উনি, যেখানে আছেন থাকার টাকাও দিতে পারেন না, খাবার টাকাও দিতে পারেন না। ওনার ওই ফ্রেন্ড এত কটু কথা শোনাতো, এরপরও সেই অপমানগুলো হজম করে ফেলতেন। টাকা নাই তো কি করবেন? তারেক ভাই কি করতেন? উনি রান্না করতেন, উনি রান্না করে রাখতেন, যেহেতু ওনার কোনো কাজ নাই, কি করবেন? আর ওনার ওই বন্ধু যখন আসতো একসাথে খেতে বসতেন, খাওয়ার সময় খেত আর অনেক কথা শোনাতো। এটা যে কি কষ্ট, খাওয়ার সময় যদি কেউ খাওয়ার খোটা দেয়, থাকার খোটা দেয়, এটা অত্যন্ত কষ্ট। এরকম সইতে সইতে একদিন আর ওনার ভালো লাগলো না। উনি রাতের বেলায় রাগ করে বের হয়ে গেলেন। কোথায় যাবেন, কি করবেন? নিজের প্রতি এতটা ঘৃণা চলে আসছিল যে এখন যদি মরেও যেতাম তাও মনে হয় ভালো হতো। ঘর থেকে বের হয়ে গেছেন। বাংলাদেশের মতো অবস্থা কিন্তু সেখানে না, চাইলেই যেখানে সেখানে গাড়ি পাওয়া যায় না, সেখানে নির্দিষ্ট জায়গা ছাড়া কোনো গাড়ি দাঁড়ায়ও না। আবার কোনো ড্রাইভারের নাম্বার যদি কারো কাছে থাকে, তাকে ফোন করলে সে গাড়ি নিয়ে সেখানে চলে আসবে। হুট করে হাত উঁচা করলেই কিন্তু কোনো গাড়ি থামে না কাউকে ওঠানোর জন্য। এভাবে উনি দিগ্ভ্রান্ত হয়ে হাঁটছেন, কোথায় যাবেন, কি করবেন। হঠাৎ করে ওনার মনে পড়ল, যাই একটা তেলের পাম্পের কাছে যাই, ওখানে তো অনেক গাড়ি এসে দাঁড়ায়, তখন কাউকে অনুরোধ করব যে আমাকে কোনো একটা বড় শহরে নিয়ে যান, তারপর দেখি ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। এই চিন্তা করেই উনি একটা তেলের পাম্পে চলে যান। এদিকে ওনার হাতে তো একটা টাকাও নাই, অর্থাৎ কুয়েতি দিনার, যেটা একটা দিনারও নাই। যখন ওই পাম্পে উনি দাঁড়িয়ে আছেন, গাড়িও তখন খুব একটা আসছে না। একটা গাড়ি পান, সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন তার কাছে অনুরোধ করেন যে আমার এই অবস্থা, আমাকে কোনো একটা জায়গায় নামিয়ে দেন আপনি। তখন বললেন ঠিক আছে তুমি ওঠো গাড়িতে। তখন ওই ভদ্র জিজ্ঞেস করছেন কি হয়েছে তোমার, তোমার দেশের বাড়ি কোথায়, অর্থাৎ তুমি কোন দেশের? তখন এই তারেক ভাই বিস্তারিত খুলে বলেন ওনাকে সমস্যাগুলো। উনি কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, তোমার এই অবস্থা, আমি তোমাকে একটা কাজ ঠিক করে দিতে পারি। আমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলতে হবে। তো উনি ওই সময় গাড়ি চালানো অবস্থায় শ্বশুরের সাথে কথা বললেন এবং কথা বলে একটা কাজ ঠিক করে দিলেন। এই বিপদের মধ্যে যেখানে থাকার জায়গা নাই, খাওয়ার কোনো নিশ্চয়তা নাই, তখন বেতন নিয়ে আর কি কথা বলবেন? কোনো মতে মাথা গোজার ঠাই আর একটু খাবার খেতে পারলেই হলো। কিছু দিলে দিল, না দিলে নাই। তো সেখানে নিয়ে যাওয়া হয়, ওই লোক গাড়ি নিয়ে সেই শ্বশুর শাশুড়ির বাড়িতে চলে যান। কাজ দেয়া হয়। কাজটা হচ্ছে মরুভূমির মধ্যে কয়েকটা তাঁবু থাকবে, ওনারা মাঝে মাঝে রাতের বেলা মরুভূমিতে যান। তো ওনাদেরকে চা কফি বানিয়ে খাওয়াতে হবে। তো অ্যারাবিয়ান যে কফি, তো ওনারা এটাকে গাওয়া বলে আর কি, খেজুর বা আরও কিছু জিনিস দিয়ে এই কফিটা তৈরি করা হয়। তো যারা এটার সাথে পরিচিত তারা আপনারা জানেন এটাকে গাওয়া বলে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মরুভূমিতে কিন্তু রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, অনেক সময় মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসে। আর শীতকালে তো অবস্থা আরও খারাপ। তো ওই সময় শীত চলে এসেছে, 3-4 মাস শীতের একটা সময় থাকে। আর ওই সময় কুয়েতের মরুভূমিগুলোতে খেমা বানানো হয়, যেটাকে আসলে আমরা তাঁবু বলি। তো ওখানে এরকম 2-3টা তাঁবু করা হয়েছিল। একটাতে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে পুরুষদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছিল, আর একটাতে এই যে তারেক ভাই উনি থাকতেন।
সাধারণত দেখা যেত কি যে এই যেই লোকজন তারা সপ্তাহের কয়েকটা দিন শুধু আসতো, এসে ঘন্টাখানেক সেখানে বসতো, গল্পগুজব করতো, এই গাওয়া খেত, আবার তারা চলে যেত। এমনও হতো 3-4 দিন কেউ আসতো না, তখন ওই জায়গাতে কারোর সাথে কথা বলার মতো অবকাশও থাকতো না, তারেক ভাইয়ের একাই থাকতে হতো। দূরে অনেক দূর পর্যন্ত দেখা যায় মরুভূমিতে কিন্তু প্রায় 15-20 কিলোমিটারের মধ্যেও কোনো বসতি নাই। প্রথম দিকে একটু ভয় পেলে উনি মানিয়ে নিলেন সবকিছু, আর খাওয়া দাওয়ার জন্য যা যা দরকার সবগুলো তারা দিয়ে যেত, এই জন্য খাওয়া নিয়েও কোনো সমস্যা হচ্ছিল না। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর এক রাত্রে উনি শুয়ে আছেন, হঠাৎ করে অনেকগুলো কুকুর ডাকাডাকি শুরু করলো। ওখানে কিন্তু কোনো কুকুর ছিল না, কুকুর থাকবেই বা কেন, কুকুরের খাওয়ার কোনো জিনিসও তো ওখানে নাই, কুকুর খাবেটাকে, এই জন্য ওই জায়গায় কোনো কুকুর টুকুর থাকে না ওই মরুভূমিতে। তবে হ্যাঁ, মরুভূমিতে যে পাহাড় টাহাড় থাকে ওইখানে কিছু পাহাড়ি কুকুর দেখা যায়, তাও সেটা লোকালয়ের কাছে যদি সে পাহাড় হয়, নর্মালি কিন্তু ওরকম ভেতরে কুকুর থাকে না। তো টানা বেশ কিছু দিনে তো কখনো উনি কুকুর দেখেনও নাই। কুকুরের আওয়াজ শুনে উনি বেশ ভয় পেয়ে গেলেন। উনি শুয়েছিলেন, সাহস করে কিন্তু বের হয়ে দেখেন নাই যে এগুলো আসলে কি। তো এরকম 2-3 দিন পর পর কুকুরের ডাক শোনা যায়, সবসময় যে শোনা যেত বিষয়টা এরকম না। তো উনি বুঝছেন এগুলো স্বাভাবিক কিছু না, দোয়া দুরুদ পরে ঘুমাতেন, খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। আর বেশ কিছু জিনিস উনি ঘুমানোর আগে ওনার যে খেমা অর্থাৎ তাঁবু সেটাতে উনি নিয়ে আসতেন। এভাবে আরও বেশ কয়েকদিন চলে যায়, এরপর কুকুরের ডাক উনি শোনেন না। উনি যতক্ষণ সজাগ থাকতেন ততক্ষণ কোনো সমস্যা হতো না, উনি ঘুমিয়ে গেলে এরকম কিছু সমস্যা দেখা যেত আর কি। তো এরকমই এক রাত্রে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ওনার কাছে মনে হলো বাতাসের মতো ফিস ফিস করে বেশ কয়েকজন কথা বলছে, তবে সেটা বাইরে থেকে মনে হচ্ছে অনেকগুলো মানুষ ফিস ফিস করে কি যেন বলছে। একদম কানের কাছে মুখ এনে যদি কেউ ফিস ফিস করে কথা বলে এই আওয়াজটা কেমন শোনা যায় ওই রকম। তো এরকম কথা শোনার পর ভয়ে তারেক ভাইয়ের হাত পা অবশ হয়ে আসতো। উনি চিন্তা করতেন যে হায় আল্লাহ, এই মরুভূমির এইখানে আমি যদি মরেও যাই কেউ তোমার খবর জানবে না, পুলিশ এসে ধরবে, বাইরে বের হইলে পুলিশও জানে না যে আমি এখানে কাজ করি, আমার কোনো ডকুমেন্টসও পুলিশের কাছে নাই, আমাকে এখানে কেউ চেনেও না। এখন যদি আমি মরে যাই, কেউ আমাকে মেরে ফেলে, তাহলে কি অবস্থা হবে? আমাকে মেরে যদি এই মরুভূমির নিচে দাফন করে দেয় তাহলে কি হবে? আমার পরিবারও তো জানতে পারবে না। এসব কথা চিন্তা করতেন, ওনার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যেত। এমনিতে রাতের বেলা মরুভূমির টেম্পারেচার অনেক নিচে নেমে যায়, বাইরে পানি রাখলে সেই পানি বরফ হয়ে যেত। এরকম ঠান্ডা কিন্তু মরুভূমিতে রাতের বেলা হয়ে যায়। তারপরেও উনি মেনে নিয়েই চলছিলেন, এগুলো উপায় তো নাই। এগুলো বললে কি চাকরি থাকবে? রাস্তা থেকে দয়া করে নিয়ে এসে চাকরিটা দিয়েছিলেন, হুট করে এরকম অপরিচিত লোককে চাকরি দিয়েছিলেন, কোথায় যাবেন? এসব সমস্যার কথা তো আসলে বলা যায় না, টাকাও নাই কাছে, থাকার জায়গা নাই, মেনে তো নিতেই হবে। তো যাই হোক, 2-3 দিন পর একদিন হঠাৎ করে দুপুর বেলা 12টা কি 12:30টার সময় হবে এরকম, দুপুরবেলা একদম ভর দুপুরে 4 জন মহিলা হেঁটে আসছে, এরকমটা দেখেন এই যে তারেক ভাইয়ের যে খেমা অর্থাৎ তাঁবু সেটার দিকে। পরনে বড় বড় বোরখা পরা ছিল। 4 জনকে দেখতে প্রায় একই রকম লাগছিল, বেশ স্বাস্থ্যবান মহিলা ছিল, স্বাস্থ্যবান মহিলা হলে যেরকম দেখা যায় ওরকম ছিল, তবে অস্বাভাবিক তেমন কিছু মনে হচ্ছিল না। অস্বাভাবিক একটা বিষয় তো ছিলই, সেটা হচ্ছে এখানে হেঁটে আসা অসম্ভব। আশেপাশে 15-20 মাইলের মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, তাহলে এখানে হেঁটে তারা কিভাবে আসবে? দিনের বেলা মরুভূমিতে প্রচণ্ড তাপ থাকে, আর মরুভূমিতে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়, এত দূর হেঁটে আসা কিন্তু সম্ভব না। তাদের সামনে বা পেছনে করে গাড়ি টাড়ি হয়তো বা থাকতে পারে, গাড়ি রাখি মানে থামিয়ে রেখে আসছে, কিন্তু না, এরকম কোনো গাড়িও ছিল না। তাহলে ওনারা কিভাবে আসলেন? খুব অবাক লাগে। এই তারেক ভাই কি করেছেন, উনি দৌড়ে ওনার যে খেমা ওর ভিতরে গিয়েছেন, কারণ ওখানে কিন্তু এই যে মোবাইল চার্জ দেওয়ার জন্য এই সোলার সিস্টেম এরকম একটা ব্যবস্থা থাকে। কিন্তু উনি চিন্তা করেছেন যে মোবাইলটা নিয়ে আসি, একটু ছবি তুলে রাখবো বা ভিডিও করবো যে এরা কারা। এই চিন্তা করে উনি যখন ওনার খেমার মধ্যে ঢুকে মোবাইলটা বের করে নিয়ে আসেন, তখন দেখেন কেউ নাই। কয়েক সেকেন্ডের মধ্যে তারা উধাও হয়ে গেল। বিশাল এই মরুভূমিতে তারা কোথাও উধাও হয়ে গেলেন। এটা তো দিনের বেলাতে দেখে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। এর কয়েকদিন পর
উনি একটা মুরগি রান্না করে রেখে আসলেন। তো একদিন রান্না করলে উনি 2 দিন খেতে পারেন, একা মানুষ। তো দুপুরবেলা রান্না করে খেয়েছেন, এরপর সন্ধ্যার দিকে আবার যেখানে রান্না করেছেন সেখানে গিয়েছেন। বলে রাখা ভালো, যেখানে উনি রান্না করেন সেটা ছিল লোহার টিন দিয়ে তৈরি এক ধরনের একটা চুলা, ওর মধ্যে তেল দিতে হয়, তারপর পাম্প করতে হয়, এরকম আর কি। তো ওনারা যেখানে থাকেন সেটা হচ্ছে প্লাস্টিকের এক ধরনের খেমা, তাঁবু। তো উনি তো খাবার আনতে গিয়েছেন, গিয়ে দেখেন যে পাতিলের ঢাকনা খোলা, একটা তরকারি পর্যন্ত নাই। অথচ ওখানে একটা ইঁদুরও ঢুকতে পারবে না, কারণ উনি নিজে গিয়ে ওই খেমার যেই দরজা এটা খুলেছিলেন, দরজাটা বন্ধ ছিল। তাহলে কে ঢুকলো, কে খাবার খেলো? অনেক ক্ষুধা নিয়ে মন খারাপ করে ঘুমিয়ে গেলেন। ওই রাত্রেই আবার সেই ফিস 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 শব্দ, আওয়াজে ঘুম ভেঙে গেল। তবে উনি আর বাইরে বের হয়ে দেখেন নাই যে ফিস ফিস আওয়াজ কারা করছে। এরপর 2 দিন চলে যায়। হঠাৎ একদিন প্রচণ্ড বালুর ঝড় শুরু হয়ে যায়। বালুর ঝড় শুরু হলে কিন্তু সবকিছু উড়িয়ে নিয়ে যায়, বাইরেও কিন্তু তাকানো যায় না, এত বালু ওড়ে। তখন রাত 9টা কি 10টা হবে, এমন সময় কি ঝড় শুরু হয়েছে। তখন উনি খেয়াল করলেন বাইরে কিছু রেখে আসছেন কি না, সব কিছু তো আবার উড়িয়ে নিয়ে যাবে। তখন তো আবার কৈফিয়ত দিতে হবে। উনি বাইরে বের হয়ে এর মধ্যে দেখছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তখন উনি আর একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। ওখানে তো আরও 2টা খেমা রয়েছে, একটাতে মহিলারা বসে আর একটাতে পুরুষরা বসে আলাদা আলাদা। এখানে কিন্তু অপরিচিত মহিলা পুরুষরা আসে না, একই পরিবারের সদস্যরাই আসে আর কি। তো ওই যে মহিলাদের যে খেমা, ওইখান থেকে মনে হচ্ছে ফিস 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 করে কথার আওয়াজ শোনা যাচ্ছে। অথচ বাইরে যে ঝড় শুরু হয়েছে এর ভেতর দিয়ে ওই ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে। উনি তো তেমন কিছু দেখতে পাচ্ছেন না বালুর কারণে। এদিকে মৃদু বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। কুয়েতে শীতকালে মাঝে মাঝেই নাকি এরকম হালকা বৃষ্টি হয়। প্রথমে উনি ভেবেছেন কেউ হয়তো বা এসেছে এখানে, কিন্তু যাদের এই খেমা অর্থাৎ যেই পরিবারে, তারা তো আসলে তাকে ফোন দিত আগে থেকে সব কিছু ঠিকঠাক রাখার জন্য। তারা আসার আগেই পানি গরম করা, হিটারে তেল দেয়া, এসব কিছু তো করতে হয়। আর ঝড়ের মধ্যে কি তারা কখনো আসবে? আর আসলে তো গাড়ির শব্দ পাওয়া যেত, বাড়িতে কোনো গাড়িও নাই। তো উনি প্রচণ্ড ভয় পাচ্ছেন। তারপরে একটু চিন্তা করলেন একবার একটু উকি মেরে দেখি, কারণ এখানে দেখার মতো কিছু জায়গা রয়েছে। ওই খেমার কিছু জায়গা আছে, সেটা দিয়ে দেখা যায় কি ভিতরে কে আছে। তো উনি ওইদিকে গিয়েছিলেন দেখার জন্য। এদিকে আগাচ্ছেন ওই ঝড়ের মধ্যেই, মনে হচ্ছিল ওনার হাত পা সব জমে যাচ্ছে ভয়ে, দমও বন্ধ হয়ে আসছে। কি দেখবেন কি দেখবেন, এর মধ্যে উনি একটা ফাঁকা দিয়ে দেখেন ওখানে 4 জন মহিলা বসে আছে। প্রত্যেকেই সাদা জামার মতো কিছু একটা পরা ছিল। আরব দেশগুলোতে মেয়েদের বিয়ে হলে যে ধরনের সাদা জামা পরে থাকে ওই রকম, তবে তাদের সবার মুখে হেজাব ছিল, অর্থাৎ মাথায় হেজাব ছিল, মুখও ঢাকা ছিল। তারা গোল হয়ে বসে ফিস 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 করে গল্প করছে। মনে হচ্ছে এটাই তাদের কথা বলার স্টাইল। আমরা যেভাবে জোরে করে কথা বলি, তারা ফিস ফিস করে কথা বলছে, কিন্তু সেই ফিস ফিসারিটাও অনেক জোরে। কি কথা বলছে, কোন ভাষায় কথা বলছে এমনটা বোঝা যাচ্ছে না। আর ওই খেমার মধ্যে আলো, এই আলোর উৎস কি সেটাও বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তাদের যে পোশাক, সেই পোশাক থেকেও আলো বের হচ্ছে, তাদের শরীর থেকেও মনে হচ্ছে আলো বের হচ্ছে। মাঝে মাঝে তারা হাসছে, তাদের শুধু কপালটুকু দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। তবে কপাল এবং চোখ স্বাভাবিক মানুষের মতোই, তবে তারা বেশ স্বাস্থ্যবান বলে মনে হচ্ছিল, এতটুকু মনে হচ্ছিল শুধু। তবে হঠাৎ করে তো এইখানে তাদের আসার কথা না। উনি আর কিছু দেখার সাহস করলেন না, চুপচাপ ওখান থেকে সরে গেলেন। দ্রুত উনি ওনার খেমার মধ্যে চলে আসলেন, এসে কম্বল মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে শুয়ে পড়লেন। কখন যে ঘুম চলে এসেছে উনি নিজেও জানেন না। 2 দিন পর ওনার 1 মাস হয় কাজের। এরপর তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, বলেন যে আমি খুব ভয় পেয়েছি মরুভূমিতে। কিছু কিছু বিষয় বলেন, ওই পরিবারও বুঝতে পারেন। এরপর ওই পরিবার তাকে 1 মাসের বেতন দিয়ে দেন, আরও কিছু টাকা দিয়ে দেন যাতে করে আরও কিছুদিন এক্সট্রা চলতে পারেন। উনি সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। এটাই ছিল ঘটনা। মরুভূমিতে ওই রাত্রে কি ভয়ঙ্কর একটা বিষয়েরই মুখোমুখি না হয়েছিলেন। আর মাঝে মাঝে রাতের বেলায় যে ফিসফিসানি, এটাও কিন্তু কম ভয়ের উদ্রেক করে না। যেখানে ওনার
20 কিলোমিটারের মধ্যে কোনো মানুষজন নাই, সেখানে যদি এই ধরনের আওয়াজ শোনা যায় তাহলে মানুষের, প্রিয় লিসেনার্স, অনেকেই এই ধরনের মানবেতর জীবনযাপন করছেন। আমাদের বাংলাদেশি ভাইয়েরা মরুভূমির মধ্যে একাকী জীবনযাপন করছেন। এই কষ্টটা কত মারাত্মক হতে পারে আসলে যারা ওখানে থাকেন তারাই বুঝতে পারবেন। আমরা শুধু কিছুটা অনুভব করতে পারি মাত্র। আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সহি সালামতে রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা ভালো কাজের ব্যবস্থা করে দিন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই রাখতে হচ্ছে। যারা ঘটনা পাঠিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুগ্রহ করে আমাদের এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো ঘটনা নিয়ে অনেকটা পথ এগিয়ে যেতে চাই। বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন তাদের কাছ থেকে যখন ঘটনা পাই খুব ভালো লাগে। তারা তাদের অনুভূতিগুলো যখন ব্যক্ত করেন, কত কষ্টের মধ্য দিয়েও আমাদেরকে ঘটনাগুলো লিখে পাঠান, অনেকে অডিও আকারেও পাঠান। যে সময়টা পরিবারকে দিতেন, পরিবারের সদস্যদের সাথে ভিডিও কলে কথা বললে মনটা আনন্দিত হয়ে যায়, মনের মধ্যে এক ধরনের স্বর্গীয় অনুভূতি জাগে। সেই সময়টা থেকে কিছুটা সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, এটাও আমাদের জন্য অনেক আনন্দের। আপনারা আমাদেরকে আপনাদের পরিবারের মতো আপন ভাবেন বলেই আপনজনদের জন্য বরাদ্দকৃত সময় থেকে আমাদের জন্য সময় বের করছেন। আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমাদের পাশে থাকবেন এই অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, ইনশাল্লাহ আসছে শনিবার, শনি রাতে নতুন একটি আয়োজন নিয়ে হাজির হব। আর ঘটনাগুলো কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন আপনাদের ওয়ার্ল্ড bd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRLDBD আপনাদের ওয়ার্ল্ড bd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।